হ্যালো, শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো ওয়েট করতেছিলেন অনেকক্ষণ যাবত না? জি জি স্যার। স্যার। জি স্যার। ওকে। আচ্ছা, আইসিবি তে একটু প্রবলেম ছিল হয়তো। ওনারে রেকর্ডিং দিয়ে দিচ্ছে আমাকে, রেকর্ডিং এর লিংক, ক্লাসের লিংকের জায়গায়। হ্যাঁ, ঠিক আছে, আমরা শুরু করি। আচ্ছা, আপনারা তো অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন, আজকে দিচ্ছেন আর কি অনেকে। এতদিন হলো দেখলাম 40টা ছিল কালকে পর্যন্ত, তার মানে আর বাকিরা সব আজকে দিচ্ছেন। ওকে, ডিসপ্লে কি, মনিটর কি দেখা যায়? জি জি স্যার। স্যার, জি দেখা স্যার, যায়। দেওয়া হচ্ছে স্যার। দেখা ওকে যাচ্ছে স্যার। ওকে, আপনারা 66 হলো সাবমিট করেছিলেন এখানে। দেখেন 66 এর মধ্যে আপনার রেজাল্ট তো পেয়েছেন না, চারটা যিনি সাবমিট করেছেন। জি স্যার। জি জি স্যার, স্যার। জি স্যার। ওকে, আপনাদের মেইলে আমি পাঠিয়ে দিচ্ছি, এটা মেইলে পাঠানো যায়। Response. না, sorry, এখানে ছিল grading। ওকে, দেখেন মেল মনে হয় চলে গেছে আপনাদের। হ্যাঁ, জি স্যার, আসছে স্যার। কয়েকজন ভুল ইমেল দিচ্ছেন আর কি। এটা আবার ব্যাক আসছে, 2-3 জন ভুল টাইপ করছেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা যেগুলাতে ভুল বেশি আসছে এখানে দেখেন, আমার 35 কোশ্চেন ছিল। 35 এর মধ্যে রেঞ্জ হলো 18 to 34, মানে ম্যাক্সিমাম 34 মার্কস পেয়েছেন আর কি কেউ। আবার মিনিমাম 18ও আছে। মিডিয়ান যদি ধরেন 28, অ্যাভারেজে 28 আর কি আসতেছে। তো এখানে 34 পেয়েছেন, 34 এই যে আদনান পেয়েছেন 34। হ্যাঁ, 33 আছে একজন, সিয়াম খান 33 পেয়েছেন, হাবিব 32 পেয়েছেন, এরকম আছে অনেকে। আর যারা এই যে 21 পেয়েছেন একজন, হ্যাঁ 22। আপনার যারা এরকম কম আসছে, কোশ্চেন কিন্তু সিম্পল কোশ্চেন দিচ্ছে, এরকম হার্ড কোশ্চেন দেই নাই। আগে তো ম্যাথ করার কোশ্চেন দিচ্ছে, এটা তো ম্যাথ ছিল না, শর্ট কোশ্চেনে ছিল, যা ছিল একটার মধ্যেই শেষ। তারপরে 18 ছিল, কার একজন 18 পেয়েছেন, 18 হলো এই যে হ্যাঁ, বাপ্পি হলো এটি 18 আসছে। তো আপনার একটু প্রিপারেশন আর একটু বেশি নিতে হবে। এই কোশ্চেনে দেখেন, এই কোশ্চেনে একজন ভুল করেছেন। এটা কোশ্চেনটা ইজি ছিল, দ্য বিজনেস এন্টিটি কনসেপ্ট রিকোয়ার্ড দ্যাট বিজনেস ট্রানজাকশন বি কিপড সেপারেট ফ্রম দ্য ওনার্স পার্সোনাল অ্যাফেয়ার্স। এটা ঠিক আছে, একজন ভুলে ক্যাপিটাল ইনজেকশন আর রেকর্ডেড অ্যাজ লায়াবিলিটিস, এরকম বিজনেস এন্টিটি কনসেপ্টে এটা দিচ্ছেন। তো একজন এটাতে ভুল করেছেন। আমরা যেগুলো বেশি ভুল আসছে এগুলো নিয়ে একটু আলোচনা করি। এটাতে অনেকে ভুল করছেন, মাত্র 70% কারেক্ট আসছে। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিফাইন্স অ্যান অ্যাসেট আন্ডার দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। তাহলে অ্যাসেট কোনটাতে বলছে? এ প্রেজেন্ট ইকোনমিক রিসোর্সেস কন্ট্রোলড বাই দ্য এন্টিটি এজ এ রিজাল্ট অফ ফার্স্ট ইভেন্ট। এটা কিন্তু একবার বইতে আপনাদের ডেফিনেশনটা বলা আছে, অ্যাসেটের ডেফিনেশন, এটা আইএস অনুসারে ডেফিনেশন। ঠিক আছে, অ্যাসেটের এই যে কনসেপচুয়াল যে অ্যাকাউন্টিং এর ফ্রেমওয়ার্ক আছে, সেখানে বলা আছে এটা কি, অ্যাসেট বলতে বোঝাচ্ছে যে প্রেজেন্ট ইকোনমিক রিসোর্স, যে কোনো একটা অ্যাসেট আছে, আপনার ধরেন বিল্ডিং আছে, মেশিনারি আছে, প্ল্যান্ট আছে, এটা কন্ট্রোল বাই দ্য এন্টিটি, আপনার এন্টিটি থেকে এটা কন্ট্রোলড আছে, এন্টিটির কন্ট্রোলে আছে, এটা আরেকজনের কন্ট্রোলে নাই এমন না। ধরেন আপনার হয়তো মালিকানায় আছে কোনো জমি, বাট আপনার কন্ট্রোলে নাই, তাইলে হয় হচ্ছে না। এখানে কন্ট্রোলও আছে বলতেছে অ্যাজ এ রিজাল্ট অফ ফার্স্ট ইভেন্ট। কোন একটা মানে পিছনের ঘটনার কারণে এই ইকোনমিক রিসোর্সটা আপনার অর্গানাইজেশনে আপনার কন্ট্রোলে আছে, এটাকে বলতেছে অ্যাসেট। এটা একবার এক বইতে একবার ডেফিনেশন দেওয়া আছে হুবহু। বাকিরা লেখছেন ফিউচার ইকোনমিক বেনিফিট টু বি রিসিভড বাই দ্য ওনার, এটার অ্যাসেট বলতেছেন। এ প্রেজেন্ট অব্লিগেশন, অব্লিগেশন তো লাইবিলিটি, এটা ডেফিনেটলি বোঝা যায়। এনি রিসোর্স দ্যাট উইল প্রডিউস প্রফিট, যে কোনো রিসোর্স প্রডিউস প্রফিট করে, এটা হয় না। এখানে বলতেছে যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অনুসারে ডেফিনেশনটা কি, তাহলে এটা অনুসারে ডেফিনেশন নেই, বইতে হুবহু আছে, এটা অ্যাজ ইট ইজ। তো এটা আসতে হবে, এখানে অনেকের মিস্টেক ছিল। এখানে 3-4 জন, 5-6 জন ভুল করছেন। কারেন্ট অ্যাসেট আর দোজ এক্সপেক্টেড টু বি রিয়েলাইজড উইদিন
দ্য নর্মাল অপারেটিং সাইকেল অফ 12 মান্থস, 12 মাসের মধ্যে হবে। এটা অর ডিমান্ড কিভাবে লিখছেন আমি জানি না। 24 মান্থ কিভাবে হবে? এটা তো 1 বছরের বেশি হয়ে গেলে লং টার্ম অ্যাসেটে হয়ে যাবে, এটা কারেন্ট অ্যাসেট তখন থাকে না, লং টার্ম অ্যাসেট হবে। সো এখানে মিস্টেক ছিল, এটা তো ভুল আছে, অনেক ভুল। এটাতে প্রায় 12 জন ভুল করছেন। হুইচ আইটেম উড নেভার অ্যাপিয়ার এস নন কারেন্ট অ্যাসেট? কোনটা নন কারেন্ট অ্যাসেট হবে না? ফ্রি হোল্ড ল্যান্ড, এটা তো নন কারেন্ট অ্যাসেটই। গুডউইল, এটা নন কারেন্ট অ্যাসেটই হয় গুডউইল, এটা কারেন্ট অ্যাসেটে আসে না কখনো গুডউইল যদি থাকে। ফ্যাক্টরি মেশিনারি, এটা তো নন কারেন্ট অ্যাসেটই, ফিক্সড অ্যাসেট। তো ট্রেড রিসিভেবল, এটা কখনো নন কারেন্ট অ্যাসেটে ফিক্সড অ্যাসেটে আসার সুযোগ নেই। এখন যারা লিখছেন, যারা ভুল করছেন, ওনারা এটা পড়েন নাই হয়তো, ওনারা মনে করছেন যে কারেন্ট অ্যাসেট হয়তো আর কি, নন কারেন্ট না মনে করে কারেন্ট পড়ছেন পড়ার সময়। পরেরটাতে এখানেও মিস্টেক ছিল, নন কারেন্ট লায়াবিলিটিস। আর তাহলে নন কারেন্ট কোনটা? কারেন্ট হলো যেটা উইদিন 12 মান্থ অথবা অপারেটিং সাইকেলে আপনি পে করবেন, সেটা হলো কারেন্ট লায়াবিলিটি। যেটা 12 মাসের বেশি যাবে সেটাকে আমরা বলতেছি নন কারেন্ট লায়াবিলিটিস। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার এই যে অ্যাকাউন্ট রিসিভেবল আর ট্রেড রিসিভেবলটা কি এক স্যার? অ্যাকাউন্ট রিসিভেবল ট্রেড রিসিভেবল একই, এক এক জায়গায় এক এক টার্ম ইউজ করে আর কি, সেম জিনিসই, সেম জিনিসই। আচ্ছা নন কারেন্ট লায়াবিলিটিস এখানে বলতেছে এক্সপেকটেশন, এটা কবে? অব্লিগেশন এক্সপেক্টেড টু বি সেটেলড আফটার মোর দেন 12 মান্থস, তাহলে এটা নন কারেন্ট লায়াবিলিটি। এনি ট্রেড পেয়েবলস, এটা কারেন্ট লায়াবিলিটি। ইকুইটি কন্ট্রোল বাই দ্য শেয়ার হোল্ডার্স, এটা নন কারেন্ট লায়াবিলিটি না, এটা ইকুইটি বলে, এটাকে আর লায়াবিলিটি বলে না, এটাকে ইকুইটি বলে। রেভিনিউ রিসিভড ইন অ্যাডভান্স, এটা কারেন্ট লায়াবিলিটি। রেভিনিউ যদি আপনি অ্যাডভান্সে রিসিভ করেন, এটা কারেন্ট লায়াবিলিটি আন্ডার আসে, এটা কোনো নন কারেন্ট লায়াবিলিটিতে যায় না। তো এখানে 100% কারেকশন আসছে, এটা তো 100%, এটা আর আলোচনা করবো না। এখানে কয়েকটা ভুল আসছে। ইফ ইনভেন্টরি কস্টিং 80,000 is sold at টাকা 120 in credit, the immediate effect in equity is actually profit কত? ইকুইটিতে ইফেক্ট আপনি যদি ইকুয়েশনটা দেখেন, ইকুয়েশনে তাহলে কি ইফেক্ট পড়বে? এটা একটু একজন বলবেন, এটা কি ইফেক্ট পড়বে ইকুইটিতে? যারা পারছেন একজন বলেন, হ্যাঁ সবাই বলে আবার ইকো হবে, বলেন তো, একজন বলেন, একজন বলেন, এটা কি ইফেক্ট হবে? স্যার ইকুইটিতে প্রফিট প্লাস হবে। না, কিভাবে হবে ডিটেলস একটু বুঝাই দেন। এটাতে ইনভেন্টরি হিসেবে কমবে হচ্ছে 80,000 টাকা, আর হচ্ছে হ্যাঁ। ক্যাশ বাড়বে 1,20,000 টাকা, আর হচ্ছে হুম। ইকুইটি পাশে প্রফিট বাড়বে 40,000 টাকা। আচ্ছা, আমরা একটা একটা করে ট্রানজেকশন দেখি। 120 এটা হলো ক্রেডিটে সেল আসছে, ঠিক আছে? তাহলে ক্রেডিটে যদি আমার 120 সেল আসে, আমি একটা এক্সেল ওপেন করি। আচ্ছা, এখানে দেখেন, তাহলে আমাদের ক্রেডিটে প্রথমে আমার ট্রানজেকশন ছিল কি? ক্রেডিট সেল 120, তাই না? 120, তো এটার ইফেক্টটা কি দেখেন, এটা নেট ইফেক্ট আর কি, এখানে ইকুইটিতে নেট ইফেক্ট চায়। যদি আমার ক্রেডিট সেল হয়, তাহলে আমার ক্রেডিট সেল হলে কি আসবে? ফার্স্টে আসবে দেখেন এআর ডেবিট হবে, মানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে, ডেবিট কত হবে? 120-তে ডেবিট হবে ইকুয়েশনে, জার্নাল বুঝলে ইকুয়েশনে বুঝাইছি। দেন সেলস ক্রেডিট হবে, ওকে, সেলস ক্রেডিট 120। দেন পরেরটাতে আসছে আমার কি? ইনভেন্টরি আমার কমে যেতেছে, 80,000 ইনভেন্টরি ভ্যালু, তাহলে ইনভেন্টরি হলো ডেবিট এন্ট্রি, ইনভেন্টরি আমার কমে যাবে, তার মানে ইনভেন্টরিটা ক্রেডিট হচ্ছে, ইনভেন্টরিটা আমার কমে যাবে। তো এখানে ইনভেন্টরি যদি আমার ক্রেডিট হয়, ওই যে আপনারা পারপিচুয়াল পেরিওডিক্যাল যাচ্ছেন যেটা আর কি, ওটা আসবে, পরে আসবে, পারপিচুয়াল পেরিওডিক্যাল পরে আসবে, এটা এটা আমরা পরে আলোচনা করবো, এখন আপাতত এখানে এতটুকুই করি। 120 ডেবিট হবে অ্যাকচুয়ালি সিওজিএস আর কি, কস্ট অফ গুডস সোল্ড। এই পারপিচুয়ালে দুইটা এন্ট্রি হয় আর কি, যদি এরকম সেলস থাকে দুইটা এন্ট্রি হয়। সরি, এটা 80, এটা ভুল হয়েছে, 80,000, এখানে 80,000। এখন দেখেন এই যে ইকুয়েশন যদি আমরা করি, ইকুয়েশনে আমার ইফেক্টটা কি আসতেছে? আমার ইনভেন্টরি ডেবিট, এই 80,000 টাকার ইনভেন্টরিটা আমার চলে যাবে। তার মানে আপনার যদি অ্যাসেট ইকুয়াল আপনি করেন লাইবিলিটি, যারা বুঝেন নাই তাদের জন্য আমি এটা বলতেছি, যারা পারেন না ওনাদের কাছে এটা বলার দরকার নাই, ওনারা তো পারেন। লাইবিলিটি এটা ইকুয়াল প্লাস দেন ওই ওনার সিকিউরিটি। তাহলে এখানে আমার কি কমতেছে? অ্যাসেট পাশে আমার ইনভেন্টরি মাইনাস হচ্ছে, ইনভেন্টরি মাইনাস হচ্ছে, এটাকে মাইনাস চিহ্ন দিয়ে আমরা ইনভেন্টরি মাইনাস, মাইনাস দিলে আসবে না, এটা এইভাবে দিলে আসবে, হ্যাঁ। ইনভেন্টরি মাইনাস হচ্ছে, তাহলে ইনভেন্টরি মাইনাস হচ্ছে কত আমার? এই যে 80,000 আমার মাইনাস হয়ে যাচ্ছে,
ঠিক আছে, এটি এখানে আবার ক্যাশে আবার কত ইফেক্ট আসবে? এই যে যিনি বলছেন সরি, ক্যাশে কোনো ইফেক্ট আসবে না, অ্যাকাউন্ট রিসিভেবল এটা একটা অ্যাসেট, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আবার বাড়বে কত? আর 20,000। হ্যাঁ 1,20,000। তাহলে অ্যাসেটে আপনার নেট ইফেক্ট কত? এই যে প্লাস মাইনাস করলে অ্যাসেটে নেট ইফেক্ট হলো 1,20,000, এটার সাথে আপনি 80 যদি ইফেক্ট দেন, নেট নেট ইফেক্ট হলো 40,000। 40,000। আর সেম এই দিকে দেখেন আপনার সেলস যদি চিন্তা করেন, এটা দুইটা, সেলস হলে আমার 120, তার মানে সেলস হলে আমার নেট প্রফিট বাড়ে। নেট প্রফিট অ্যাকচুয়ালি কত বাড়বে? সেলস হলো 120 আর সিওজি হচ্ছে ইনভেন্টরিতে অ্যাকচুয়ালি 80,000 হিট করবে। 80,000 হিট করলে অ্যাকচুয়ালি আমার প্রফিটে বাড়বে কত? নেট প্রফিট হয়ে আমার 40,000 বাড়বে। এটা 40,000 এখানে আসবে আলটিমেটলি ওনার সিকিউরিটিতে। এই 120 থেকে রেভিনিউতে আপনি পিএনএলটা মাথার মধ্যে থাকলে হবে। প্রফিট অ্যান্ড লসে যদি রেভিনিউতে 1,20,000 দেন রেভিনিউতে, দেন ইনভেন্টরি যদি বাদ দেন আপনার হলো 80,000, বাদ দিলে গ্রস প্রফিট অ্যাকচুয়ালি থাকবে কত? 40,000। এই 40,000টাই নেট প্রফিট হয়ে আলটিমেটলি ওনার সিকিউরিটিতে বাড়বে। এই দুই পাশ মিলে যাবে। তো যারা ভুল করছেন ওনারা আবার একটু বেশি করে প্র্যাকটিস করেন আর কি। হ্যাঁ, এখানে নাম বলতেছি না, তাহলে আপনি জানেন কার ভুল হয়েছে, অলরেডি রেজাল্ট চলেও গেছে আপনার মেইলে, সেখান থেকে দেখতে পারেন। ড্রয়িংস বাই দ্য ওনার্স আর রেকর্ডেড অ্যাজ, তাহলে এটা কি হয়? এ রিডাকশন ইন দ্য ইকুইটি কিভাবে হয়? ওনার্স যদি টাকা তুলে নিয়ে যায়, তাহলে আমার এখানে দেখেন ওনার্স টাকা তুলে নিয়ে গেলে আমার কি কমবে? ক্যাপিটাল কমে যাবে। রিডাকশন ইন ইকুইটি, ক্যাপিটাল আর ওনার্স ইকুইটি একই জিনিস, ক্যাপিটাল কমে যাবে। দেন বলছে ইন দ্য স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন রিডাকশন, তাহলে বাকিটা কি লিখছেন? অ্যান অ্যাসেট উইথড্রয়াল, এটাকে বলতেছেন অ্যাসেট একটা উইথড্র হয়েছে। আরেকজন বলতেছেন অ্যান এক্সপেন্স ইন দ্য স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। যারা অ্যাসেট উইথড্রয়াল দিচ্ছেন তাদের তো দৌড়লাম হলো কাছাকাছি, হয়তো আর কি গেছে, মনে করছেন ক্যাশে টাকা নিয়ে গেছে বিজনেস থেকে, এই জন্য ইকুয়েশন ধরে মনে করছেন যে অ্যাসেট উইথড্র করছে। যারা প্রফিট অ্যান্ড লসে লিখলেন ওনাদের হলো কনসেপচুয়ালি বিশাল ভাই ভুল গ্যাপ আছে আর কি। তা আপনারা যারা যারা এটা মিস্টেক করছেন ওনারা আরো অনেক পড়াশোনা করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে। ঠিক আছে, ড্রয়িং বাই দ্য ওনার্স, এটা অ্যাকচুয়ালি ওনার্স যদি টাকা তুলে নিয়ে যায়, দেখেন আপনি এই ইকুয়েশন যদি চিন্তা করেন, সেম ইকুয়েশন এ প্লাস আর প্লাস ওই, প্রথমে ক্যাপিটাল ইনজেক্ট চিন্তা করেন। হ্যাঁ, ক্যাপিটাল ইনজেক্ট টাকা 1 লাখ। আচ্ছা সবাই কি আছেন? এই যে ওই দিন কিন্তু ঘুমন্ত পার্টি অনেক ছিলেন, তো ঘুমন্ত পার্টি যারা আছেন ওদের কিন্তু আমি কিন্তু নাম ধরে, হ্যাঁ নাম ধরে কিন্তু জিজ্ঞেস করবো, কোশ্চেন করবো কিছুক্ষণ পরে, তাইলে বোঝা যাবে কারা ঘুমন্ত পার্টি ছিলেন। হ্যাঁ, আর আরেকটা হলো ক্লাসের মাঝে বসে একটা 5 মিনিট একটা অ্যাসাইনমেন্ট দিব ক্লাসের মাঝে করতে, তখন দেখা যাবে কি করে কি করে না। ঠিক আছে, ক্লাসে ঘুমানো যাবে না, হয় ওই ক্লাস করবেন নাহলে করবেন না। আচ্ছা, ক্যাপিটাল ইনজেক্ট হলো 1 লাখ, তাহলে ক্যাপিটাল ইনজেক্ট যদি হয় 1 লাখ, ক্যাপিটাল ইনজেক্ট 1 লাখ বাই হলো ক্যাশ ধরেন অর ব্যাংক। হ্যাঁ, ব্যাংক অর ক্যাশ একই, সেম জিনিসে ধরা হয়। তাহলে আমার অ্যাসেট সাইডে বাড়বে কি? একজন বলবেন এখানে দাঁড়ান, ফয়সাল রাব্বি বলবেন। ফয়সাল রাব্বি বলবেন তো এটার আমার ইকুয়েশনে কি ইফেক্ট হবে? এটা কিন্তু আমার ইকুয়েশন ফাইনাল ছিল 2 দিন আলোচনা করার পরে ক্লাস, সো এটা আজকে শেষ হয়ে যাবে। এই ক্লাসের ইকুয়েশন নিয়ে আর আলোচনা হবে না, দেন আমরা অনওয়ার্ড আর কি পরে ক্লাসের অর্ধেক শেষ করছি, বাকিটা শেষ করবো, পরে আরেকটা অ্যাসাইনমেন্ট দিবে। ফয়সাল রাব্বি বলেন, ফয়সাল রাব্বি বলেন কি হবে? ওয়ালাইকুম আসসালাম, বলেন। 1 লক্ষ টাকা বাড়বে এবং ইকুইটিতে 1 লাখ বাড়বে। ক্যাশ 1 লাখ টাকা বাড়বে, ইকুইটিতে 1 লাখ টাকা বাড়বে, ওনার সিকিউরিটিতে। তাহলে আপনি আর বলার দরকার নেই, আরেকজন বলবেন। এই এখানে যারা ভুল হয়েছে ওনারা বললে বেটার হইতো। হ্যাঁ 1 লাখ, তাহলে আমার ওনার সিকিউরিটিতে বাড়বে সেম 1 লাখ। এখন ধরেন এখান থেকে সে 50,000 উইথড্র করছে, এটা আরেকজন বলবেন। উইথড্র উইথড্র আমি নাম বলবো, উইথড্র 50,000, 50K। তাহলে উইথড্র যদি 50K করে, আলামিন বলবেন, আলামিন এটা কি হবে এখানে সিচুয়েশনে? জি স্যার। এই উইথড্র করলে 50,000, এটা কি হবে ইকুয়েশনে? স্যার উইথড্র করলে তো স্যার হচ্ছে আমার স্যার হচ্ছে ক্যাপিটাল স্যার কমে যাবে, নগদ স্যার কমে যাবে। অ্যাসেট কমে যাবে, ক্যাশ কমে যাবে। ওকে ডান, তাহলে এখানে 50,000 আবার রিডিউস হবে।
আর ক্যাপিটাল কমার কারণে কি হবে, ওনার সিকিউরিটি থেকে কমে যাবে, শেয়ার হোল্ডার সিকিউরিটি যেটা আর কি, ওনার সিকিউরিটি বলেন শেয়ার হোল্ডার সিকিউরিটি বলেন, যে নামে বুঝেন না কেন, এখান থেকে কমে যাবে। সো 50-50 হবে। সো যারা পিএনএল এ দিচ্ছেন ওনারা আরেকটু পড়াশোনা করবেন। দেন হুইচ রিয়ারেঞ্জ অফ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন ক্যালকুলেট ক্যাপিটাল, এখানে মোটামুটি সব ঠিক হয়েছে, 1-2 জন ভুল করছেন। এই যে এখানে অ্যাসেট প্লাস লাইবিলিটি ইকুয়াল ইকুইটি হয় কিভাবে, অ্যাসেট থেকে যদি লাইবিলিটি মাইনাস করে তাহলে না ইকুইটি হতো। 90% হয়েছে, মানে এটা ভুল হয়েছে, ওই যে প্লাস না মাইনাস, মানে এটা ভালো করে খেয়াল করে নাই, বুঝতে পারছেন? মানে আন্দাজের উপর আর কি, এটা এমসিকিউ তো আন্দাজের উপর দিচ্ছে। ওইখানে তো 3 নম্বরটা মনে হয় কারেক্ট ছিল স্যার। 3 নাম্বারটা লাইবিলিটিস, অ্যাসেট মাইনাস যদি ইকুইটি হয় তাহলে লাইবিলিটিস হয়, সেটা ঠিক আছে। হ্যাঁ, অ্যাসেট থেকে লাইবিলিটিস হলে ইকুইটি হয়, দুইটা কিন্তু এলোমেলো। কিন্তু চাওয়া এখানে হয়েছে তো স্যার ক্যাপিটাল ক্যাপিটাল চাওয়া হয়েছে বলছে না। দাঁড়ান, হুইচ রিয়ারেঞ্জ অফ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন ক্যালকুলেটস ক্যাপিটাল। আচ্ছা, কোনটা ক্যাপিটাল ক্যালকুলেট করা ওই হিসাবে এটা আগে দেওয়া আর কি। ঠিক আছে, এটা কন্ট্রাডিক্টরি থাকবে না আপনাদের ফাইনাল পরীক্ষা, এটা দিলেও আপনার ওই ইকুয়েশন মনে হয় যে লাইবিলিটিস বের, এটা লাইবিলিটি বের করতে বলছে আর কি, এটা ইকুইটিটাই হবে, আগেরটাই হবে। হ্যাঁ, এখানে আপনাকে ইকুইটি বের করতে বলছে, তো ইকুইটি বা আমেরটা ধরতে হবে, আর লাইবিলিটি বের করতে বললে এই ফর্মুলা। আচ্ছা, পরেরটাতে আসেন। এই বিজনেস প্লেস টাকা 25,000, এখানে 90% কারেক্ট করছেন। বিজনেস প্লেস টাকা 25,000 টুয়ার্ড সাপ্লায়ার অ্যাকাউন্টস এন্ড ক্রেডিট। তাহলে এটা কি ইফেক্ট করে, এখানে যারা ভুল করলেন এরা কি দিলেন, লাইবিলিটিস 25,000 কমে ইকুইটি কমেন। যদি সাপ্লায়ারকে মানে ক্রেডিটে আপনি কোনো প্রোডাক্ট কিনলেন, এখন অ্যাকাউন্টস পেয়েবল আছে আপনার অ্যাকাউন্টসে, বুকস অফ অ্যাকাউন্টস পেয়েবল, এরকম ক্রেডিটরকে আপনার পেমেন্ট করলেন, তাহলে ক্রেডিটরের যদি আপনি পেমেন্ট করেন তাহলে ইকুইটি তো কমে না, কমে কি, ক্রেডিটর হলো রিডিউস হয়, ক্যাশ রিডিউস হয় আর ব্যাংক রিডিউস হয়। এটা দেখেন দুইটা কখনো, এই যারা ইকুয়েশন এটা ভুল করছেন একটা বুঝেন, লাইবিলিটি আমার এক সাইডের এন্ট্রি, ইকুইটিও সেম, লাইবিলিটি এবং ইকুইটি একটা সাইডের এন্ট্রি, অ্যাসেট আর একটা সাইডের এন্ট্রি, তাহলে দুইটা কখনো মাইনাস হয় না, তাহলে ইকুয়েশন তো মিলবে না। হয় আমার এই মাইনাস হয়, 25,000 মাইনাস হবে, ইকুইটি প্লাস হবে, তাইলে ইকুয়েশন মিলবে, তাহলে ইকুয়েশন মিলবে না। আপনি এখানে দেখেন, আপনারা যারা ভুল লিখছেন, আপনি বলতেছেন এখানে 25,000 ইকুইটি কমে গেছে, আবার আরেকজন আবার বলতেছেন এখানে লাইবিলিটি কোন কলামে লিখলাম, এই কলামে, আর আবার বলতেছেন যে লাইবিলিটিও 25,000 মাইনাস হয়েছে, এখানে টিক মার্ক দিলেন। তার মানে কি, আমার ইকুয়েশন ইকুয়াল হলে কিভাবে, এটা তো আমার ইকুয়াল হতে হবে অলওয়েজ। ইকুয়াল আসছে, আমার তো আসে নাই, আমার তো জিরো হয়ে গেছে এই পাশে, কিন্তু না জিরো না, সরি, এই পাশে মাইনাস আলটিমেটলি থাকবে 50,000 যোগ করলে, বুঝতে পারছেন? তো এটা কনসেপচুয়ালি মিস্টেক, হয় আপনি সময় দেন নাই, আজকে দেখতে হবে এটা কে ভুল করছে। যারা আজকে দিচ্ছে ওরা হয়তো ওই যে বললাম ক্লাসের আগে অ্যাসাইনমেন্ট জমা দিতে মনে হয় আর কি, পথের মধ্যে বাসে বসতে বসতে আন্দাজের উপর মানে টিক মার্ক মারছে আর কি, বুঝতে পারছেন? তো এরকম আন্দাজের উপর দিয়ে না, এখানে কিন্তু নাম থাকে, এই যে ক্লিক করলে চলে আসবে না কে দিচ্ছেন, এটা ভুল করছেন কে, কেয়ারফুলি দিয়েন, এটা আপনাদের প্র্যাকটিসের জন্য দিচ্ছি আর কি, যে আপনারা যাতে একটু ইউজ টু হন। সো প্র্যাকটিস না করলে তো আলটিমেটলি দিন শেষে লুজার কিন্তু আপনি হচ্ছেন, এটা বানাইতে অনেক টাইম লাগে। এই যে দেখছেন না, 2-1টা ভুল থাকে, আপনারা আবার বলেন, এটা যারা বলেন ওদেরকে অনেক ধন্যবাদ আর কি, আপনারা ইনপুট দেন, এটা হিউজ কোশ্চেন স্যার থাকে, এটা লাস্টের স্যার প্রশ্নটার মধ্যে স্যার আনসার ছিল না। নাসা ছিল না, এটা ছিল, এটা একজনকে দিছে আবার হলো চেক করতে যে এটা ঠিক আছে কিনা, উনি চেক করতে গিয়ে এটা ডিলিট করে দিছে একটা, বুঝছেন? চেক করতে গিয়ে একটা পয়েন্ট যেটা আনসার ছিল ওটা বাদ হয়ে গেছে, তো এই জন্য আবার পরে আমি ঠিক করছি, আপনারা একজন বলছিলেন যে এটা ভুল ছিল। তো আপনারাও ইনপুট দেন, এটাতে টাইম, এটা হিউজ টাইম লাগে এটা করতে, এটা একটা করতে 2-3 ঘন্টা লাগে। তো এটা আসলে আপনাদের জন্য করা, আপনারা যাতে প্র্যাকটিস করতে পারেন, না করলে দিন শেষে লুজার আপনারই হচ্ছে। আর আইসিবি তার সফটওয়্যার আপনাকে ডেমো এখন দেখাচ্ছে না, তো আপনি একটা ওইটা মোটামুটি ওর কাছাকাছি সিমিলার আর কি করার চেষ্টা করছি আমি, যাতে আপনাদের জন্য একটু ইজি হয়, বুঝতে সোজা মানে বুঝার, পরীক্ষার জন্য আপনি তাহলে ইজিলি বুঝতে পারবেন কোশ্চেনটা কিভাবে আসে। আচ্ছা, পরেরটাতে দেখেন, প্রভিশন ফর ব্যাড ডেটস টাকা 5,000 ইজ ক্রিয়েটেড। ইনফ্যাক্ট হলো প্রভিশন যদি আমি ক্রিয়েট করি তাহলে কি হয়, দেখেন জার্নাল এন্ট্রিটা আগে বুঝেন। প্রভিশন ফর ব্যাড ডেটের জন্য আমার জার্নাল এন্ট্রি হলো প্রভিশন ফর এক্সপেন্স আমার ডেবিট, প্রভিশন হলো ক্রেডিট হয়, বলতে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করা যায় ডিরেক্টলি দিলে, এটা আলটিমেটলি অ্যাকাউন্ট রিসিভেবল এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে হিট করবে। আর জার্নাল দিলে নর্মালি লেখে প্রভিশন ফর ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট করে, সরি ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট করে, প্রভিশন ফর ব্যাড ডেট এক্সপেন্স ক্রেডিট করে, এটা করে, কিন্তু আলটিমেটলি ইফেক্ট হয় পিএনএল ইফেক্ট হয়,
আর ব্যালেন্স শিটের অ্যাকাউন্ট রিসিভেবল ইফেক্ট হয়। তো যদি এখানে দেখেন, স্যার এটা কি ইকুয়েশন ছিল? হ্যাঁ, দ্য ইম্প্যাক্ট ইজ, এখানে কি ইম্প্যাক্ট দিলেন যারা ভুল করলেন? অ্যাসেটে 5,000 টাকা রিডিউস হবে, এটা ঠিক আছে। অ্যাসেটে রিডিউস হবে কিভাবে? আমার জার্নাল হলো ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট। তো আমার ব্যাড ডেট এক্সপেন্স যেহেতু ডেবিট, তার মানে এটা কোথায় আসে? একজন একটু বলবেন তো, ব্যাড ডেট এক্সপেন্সটা কি সিওজিএস এর মধ্যে আসে না অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এর মধ্যে আসে? ব্যাড ডেট এক্সপেন্সটা আমি আগে জার্নালটা লিখি, এক্সেলে লিখি, দেন আপনারা কোশ্চেন আনসার দিবেন। আচ্ছা, আপনারা এই যে কোশ্চেন যে করি, কোশ্চেন করলে কি আপনারা কি মাইন্ড করেন নাকি? না কোশ্চেন করলে আপনাদের কি বেটার হয় নাকি জি স্যার, লার্নিং অনেক হয় ভালো কিনা হয় সেটা স্যার। ভালো বলেন। হয় জি স্যার, স্যার। ভালো হয় স্যার, ক্লিয়ার প্রভিশন ফর ব্যাড ডেট। আচ্ছা, মাইন্ড করেন না তাহলে। আবার হলো বই বললেন আর কি যে না স্যার আমাদের কোশ্চেন এইভাবে করেন না আর কি। হ্যাঁ, ঠিক আছে। ব্যাড ডেট ফর এক্সপেন্স, প্রভিশন ফর ব্যাড ডেট ফর এক্সপেন্স, এখানে আমি লিখলাম টাকা। এটার আজকের আলোচনার পরে যদি কারোর ইকুয়েশনে প্রবলেম থাকে তাকে আরো বেশি প্র্যাকটিস করতে হবে। যদি আপনারা না প্রবলেম হয় তাহলে একটা আমার আবার হয়তো হোয়াটসঅ্যাপে এসএমএস দিন যারা বুঝেন। বা আপনারা আরেকটা কাজ করতে পারেন, এখানে আপনারা কতজন আছেন? 76, 80, 70, 80 জন এমন থাকেন। আপনারা হয়তো যারা সিমিলার মেন্টালিটির মিলে এরকম একটা গ্রুপ করে নিজেরা একটু স্টাডি করতে পারেন, যে সাবজেক্টে যে সিরিয়াস আর কি। তাহলে দেখবেন কাজে দিবে। দেখবেন 5-6 জনের মধ্যে একজন হয়তো ভালো পারেন, উনি আপনাদের উনি বুঝাবেন, বাকিরা শুনবেন, আপনারা ইনপুট দিবেন। এরকম করতে পারেন আর কি, গ্রুপ স্টাডি যেটা বলে, অনলাইনেও করতে পারেন বসে বসে। তাহলে আপনাদের বেটার একটা কাজে দিবে। আমার এক্সপিরিয়েন্স আর কি, আমি দেখছি সিএতে সেই জন্য মানে আপনার গ্রুপ স্টাডিটা সবচেয়ে বেশি কাজে লাগে। আমি একজনের সাথে গ্রুপ স্টাডি করতাম নলেজ লেভেলে, পরে আমরা মানে পড়াশোনা করছি মানে 5-6 মাসেই এমন আর কি। তখন তো রিটেন ছিল, একবারে এই 7টা আসছিল আমার, ওরা আবার 6টা আসছিল। আমাদের হলে দুইজন একসাথে বসে টাইম ধরে পরীক্ষা দিতাম, রিটেন আর কি, যাতে সময়ের মধ্যে হয়। সো এটা আমি দেখছি আর কি আমার পার্সোনাল লাইফে। প্রফেশনাল এই গ্রুপ স্টাডিটা অনেক কাজে লাগে, আপনারা অ্যাপ্লাই করতে পারেন হয়তো। আচ্ছা, আমি যদি জার্নাল দেখি, ব্যাড ডেট এক্সপেন্স, তাহলে আমার ব্যাড ডেট এক্সপেন্স আমি কি করলাম? ডেবিট করলাম। আর এখানে প্রভিশন ফর ব্যাড ডেট আমি কি করলাম? ক্রেডিট করলাম। এটা ক্রেডিট, এটা দিন শেষে আলটিমেটলি রিসিভেবল থেকে বাদ যাবে। জার্নাল দেওয়ার সময় প্রভিশন এভাবেই লেখে জার্নালে, বাট এটার ইফেক্টটা আলটিমেটলি আসবে উইথ এয়ার, উইথ অ্যাকাউন্ট রিসিভেবল। এটা কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবল থেকে মাইনাস হবে যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আপনি প্রেজেন্টেশন দেখাবেন। তাহলে এখানে যখন প্রেজেন্টেশন দেখাবেন, অ্যাকাউন্ট রিসিভেবল মাইনাস হলো, এআর মাইনাস হলো, তার মানে এটা ইকুয়েশনে কি ইফেক্ট আসছে? ইকুয়েশনে আমার অ্যাসেট সাইডে মাইনাস হলো এআর, আর প্লাস হলো আমার কি প্লাস হবে বলেন তো? এদিকে প্লাস আর মাইনাস। তার মানে এই ইকুইটি স্যার কমে যাবে তো? ইকুইটি হলো কমে যাবে। কেন কমবে ইকুইটি? যিনি বলছেন উনি একটু বলেন তো, বুঝিয়ে বলেন তো। স্যার, এক্সপেন্স ইনক্রিজ হচ্ছে তো ওই জন্য। ব্যাড ডেট হ্যাঁ এক্সপেন্সটা স্যার এটা নেট নেট প্রফিটে স্যার ইমপ্যাক্ট চলেছে, নেট প্রফিটটা কমে গেছে, তো হ্যাঁ। আলটিমেটলি স্যার সিকিউরিটিটা কমে যাবে স্যার। আচ্ছা, এই আইটেমটা হলো কি কোন হেডের আন্ডার আসবে? অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলিং বা কি কি কোন হেডের আন্ডার আসে বলো? এটা অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে স্যার। আচ্ছা, ঠিক আছে। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং হতে দেখলাম আর কি। এটা হ্যাঁ, সেলিং বলতে সেলস রিলেটেড তো। ব্যাড ডেট তো হলো রেভিনিউর সাথে নাকি সেলসও দেয়, অ্যাডমিনও দেয়। এটা এক্সাক্ট হলো আমার একটু দেখতে হবে এটা কি মানে কোন লজিকে দেয়। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখলে দুই জায়গায় পাবেন আর কি, দুই জায়গায় আছে। তো সমস্যা নাই, আমার ইকুয়েশনের জন্য আগে আগে আপাতত আমি বুঝি। তাহলে ইকুয়েশনের জন্য হলো অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাবে, আমার হলো ওনারস ইকুইটি কমে যাবে। এটা লজিকটা হলো যখন কোনো এক্সপেন্স হয়, আপনারা যাদের ক্লিয়ার না তারা আবার বুঝেন। যে কোনো ধরনের রেভিনিউ আইটেম যদি হয়, রেভিনিউ আইটেমটা আমার আলটিমেটলি কি হয়? রেভিনিউ হয় আমার, যদি পিএনএলটা আপনি চিন্তা করেন, প্রফিট অ্যান্ড লস, পিএনএল এর সবার আগে আমার থাকে কি? রেভিনিউ। রেভিনিউ থেকে আপনি বাদ দেন, লেস করেন সিওজিএস। সিওজিএস এটা বাদ দেওয়ার পরে আপনার জিপি বের হয়, গ্রস প্রফিট বের হয়। লেস আপনি কি করেন? অ্যাডমিন এক্সপেন্স বাদ দেন, অ্যাডমিন এন্ড বাদ দেন সেলিং, এরপরে বাদ দেন ফাইন্যান্সিয়াল এক্সপেন্স। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল এক্সপেন্স বলতে যে ব্যাংক চার্জ, ইন্টারেস্ট এগুলো বাদ দিয়ে কি বের হয়? আপনার অপারেটিং প্রফিট বের হয়।
ঠিক আছে, অপারেটিং প্রফিট। দেন এটা থেকে কি বাদ দেন? ট্যাক্স বাদ দেন। ট্যাক্স বাদ দেন, ট্যাক্স বাদ দিলে কি বের হয়? নেট প্রফিট। এই বডি এটা যাতে মাথার মধ্যে থাকে আর কি। এটা মাথার মধ্যে থাকলে আপনার বুঝাই, ইকুয়েশন বুঝাই ইজি। তাহলে আপনার যে রেভিনিউর কারণে আপনার নেট প্রফিট আলটিমেটলি কি হবে? বাড়বে। আপনি যদি রেভিনিউতে 10 টাকা বাড়ে, নেট প্রফিটে ধরে নিবেন, আপনি অ্যাজাম্পশন করবেন যে 10 টাকায় বাড়বে, তাহলে নেট প্রফিট 10 টাকা বাড়া মানে ওনার সিকিউরিটিতে 10 টাকা বাড়া। আর যখন এই যে ব্যাড ডেট এক্সপেন্স, এটা একটা পিএনএল এর আইটেম এক্সপেন্স, যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভে আসুক অথবা সেলিং আসুক, যেখানে আসুক না কেন, খরচের কারণে আপনার নেট প্রফিট কমে যাবে। নেট প্রফিটের একটা টেম্পোরারি ডেস্টিনেশন, এটার আলটিমেট ডেস্টিনেশন হলো আমার ওনার সিকিউরিটি। রিটেন আর্নিংস এ হিট করবে। তো রিটেন আর্নিংস এ হিট করার কারণে এখানে কমে যাবে, রিটেন আর্নিংস 5,000 টাকা কমে যাবে। সেম ভাবে রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল 5,000 টাকা কমে যাবে, দুই পাশেই মাইনাস। আবার ইকুয়েশন আরেকটা জিনিস ইজিলি মনে রাখবেন, যে যদি মাইনাস হয়, দুই দিকে মাইনাস হবে, ইকুয়েশনের দুই দিকে মাইনাস হবে, তাহলে ইকুয়াল হবে। যদি ওয়ান সাইড হয়, একটা প্লাস হবে একটা মাইনাস হবে। ওয়ান সাইড হলে কিন্তু দুইটা মাইনাস হওয়ার সুযোগ নাই। ওয়ান সাইড যদি হয় অ্যাসেট সাইড, তাহলে একটা অ্যাসেট সাইডে একটা প্লাস হবে, অ্যাসেট সাইডে একটা মাইনাস হবে। সেম ভাবে যদি লাইবিলিটি এবং ওনার সিকিউরিটি চিন্তা করেন, একটা মাইনাস হলে যদি সেম এক সাইডে ইফেক্ট হয়, আরেকটা প্লাস হবে। হয় ধরেন আমার লাইবিলিটি, যদি আমি বললাম লাইবিলিটি সাইডে যদি আমার কোনটা প্লাস হয়, তাহলে ওনার সিকিউরিটি পাশে আমার আরেকটা মাইনাস হবে। তো একই সাইডে যদি ইফেক্ট হয়, একটা প্লাস একটা মাইনাস। আর দুই সাইডে ইফেক্ট হলে হয় বোথ সাইডে প্লাস হবে, নাইলে বোথ সাইডে মাইনাস হবে। ঠিক আছে, এখন বোথ সাইডে যে প্লাস, এক সাইডে প্লাস মাইনাস কিভাবে? ধরেন আপনি ইউটিলিটি এক্সপেন্স আপনার হলো বকেয়া আছে, অথবা স্যালারি পেয়েবল আছে। স্যালারি পেয়েবল, হ্যাঁ, স্যালারি পেয়েবল আছে আপনার টাকা 5,000, আপনি ধরে নিলেন 5,000 অ্যারিয়ার আছে। তো এটার ইফেক্টটা আলটিমেটলি কি হবে? ইফেক্টটা হবে আমার 5,000 এখানে আমার মাইনাস হবে। কই মাইনাস হবে? ওনার সিকিউরিটি আমার মাইনাস হয়ে যাবে। ওনার সিকিউরিটি মাইনাস হয়ে যাবে 5,000। কেন? স্যালারি যেহেতু পেয়েবল, তাহলে আমার আলটিমেটলি কি হবে? স্যালারি এক্সপেন্স ডেবিট হবে, মানে এখানে আপনি সিওজিএস অথবা অ্যাডমিনে স্যালারি এক্সপেন্স হিসাবে ডেবিট হবে, স্যালারি এক্সপেন্স। আর ক্রেডিট হবে আমার কি? স্যালারি পেয়েবল। স্যালারি পেয়েবল ক্রেডিট হবে। তো এই ডেবিট ক্রেডিটের কারণে আপনি দেখেন এখানে ইফেক্ট আমার কি? স্যালারি এক্সপেন্সের কারণে ইকুইটিতে মাইনাস 5,000 ইকুইটিতে, আর এটা হলো লাইবিলিটিতে আবার 5,000 টাকা ইনক্রিজ হবে, প্লাস হবে 5,000 টাকা, আবার এখানে প্লাস হবে। তাহলে ওয়ান সাইড এন্ট্রি হলে একটা প্লাস একটা মাইনাস। যদি ডুয়েল সাইড ইফেক্ট হয়, দুই পাশে মাইনাস হবে, হয় দুই পাশে মাইনাস, নাহলে দুই পাশে প্লাস হবে। তো পরেরটাতে যাই আমরা। 71, এখানে এখানে অনেক মিস্টেক ছিল। হুইচ অফ দিস ইজ ট্রু অ্যাবাউট নন কারেন্ট অ্যাসেট? এখানে অনেকে ভুল দিচ্ছেন যে অলওয়েজ রেকর্ডেড এট ফেয়ার ভ্যালু ইসিআর। আচ্ছা, এক্সপেক্টেড টু বি রিয়েলাইজড ইন ক্যাশ উইদিন 12 মান্থস। আচ্ছা, শোন আন্ডার কারেন্ট অ্যাসেট ইন দা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। এই রে, একটা অবস্থা দেখছেন জি স্যার, এখানে। এই কোশ্চেনটা আমাদের অনেকের সাথে সমস্যা হয়েছে স্যার। না না, এটা বুঝেন, তো কিছু তো কনফিউজিং কোশ্চেন দিতে হবে, এটা তো ইচ্ছা করে একটা কনফিউজিং কোশ্চেন দেওয়া হয়েছে। হুইচ অফ দিস ইজ ট্রু অ্যাবাউট নন কারেন্ট অ্যাসেট? বলছে ডেপ্রিসিয়েটেড ওভার দেয়ার ইউজফুল লাইফস। নন কারেন্ট অ্যাসেটটা কি হয়? ডেপ্রিসিয়েটেড করা হয় ওভার দ্য ইউজফুল লাইফ। আপনি 5 বছর যদি আপনি লাইফ সাইকেল ধরেন, তাহলে ওভার দ্য 5 ইয়ারে আপনি ডেপ্রিসিয়েশন করবেন ফিক্সড অ্যাসেটে। এখন পরেরটা ভুল কিভাবে আপনি অ্যানালাইসিস করতে হবে? শোন আন্ডার দ্য কারেন্ট অ্যাসেট ইন দ্য স্টেটমেন্ট অফ এসএফপি, বলতে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। কারেন্ট অ্যাসেটের আন্ডার কি নন কারেন্ট অ্যাসেটে যায়? এটা তো হেডিং এ নন কারেন্ট অ্যাসেট। যে দুইজন ভুল করছেন, এই দুইজনের ইয়ে করতে হবে, মানে পেনাল্টি করা উচিত এই দুইজনকে। দেন হলো এক্সপেক্টেড টু বি রিয়ালাইজড ইন ক্যাশ উইদিন 12 মান্থস, ওনাদেরও প্যানালাইজ করা উচিত। এই নন কারেন্ট অ্যাসেট কি 12 মাসের মধ্যে রিয়ালাইজ হবে? তাহলে নন কারেন্ট হয় কিভাবে? ও তো কারেন্ট হয়ে যাবে। 12 মাসের মধ্যে তো হওয়া সম্ভব না, এইভাবে অ্যানালাইসিস করতে হবে। পরীক্ষা হলে কনফিউজিং কোশ্চেন দিবে, এরকম কোশ্চেনই দিবে। বাকিগুলোতে ইজি দিচ্ছিল, কয়েকটা কনফিউজিং থাকবে, কয়েকটা ইজি থাকবে। সব হলো দিবে না আপনার। অলওয়েজ রেকর্ডেড এট ফেয়ার ভ্যালু ইসিআর, এটাও ভুল। মানে আপনি ফিক্সড অ্যাসেটটা দুই ভাবে রেকর্ড করা যায়, ওয়েদার ফেয়ার ভ্যালুতে রেকর্ড করা যায় অথবা কস্ট মডেলে যাওয়া যায়। এটা আপনার কোম্পানির পলিসি। কোম্পানি ফেয়ার ভ্যালু বলতে আইএফআরএস 13। কোম্পানি কি ফেয়ার ভ্যালুতে যাবে না কস্ট মডেলে যাবে, এটা তার ডিসিশন, তার পলিসি। আপনার কোম্পানি যদি ফেয়ার ভ্যালু চুজ করে, তাহলে এটা প্রত্যেক বছরে ফেয়ার ভ্যালু যাইতে হবে। আর যদি কস্ট মডেল ফিক্স করে, তাহলে প্রত্যেক বছরে কস্ট মডেলে যাচ্ছে। তাহলে অলওয়েজ রেকর্ডেড এট ফেয়ার ভ্যালু, অলওয়েজ লেখাটাই ভুল, অলওয়েজ হবে না, এটা কোম্পানির পলিসি আর কি, অলওয়েজ হবে না।
স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ স্যার বলুন বলুন। স্যার ডেপ্রিসিয়েটেড ওভার দ্য ইউজফুল লাইফ স্যার ল্যান্ডের কথা যদি আমরা চিন্তা করি স্যার এটা কারেন্ট অ্যাসেট স্যার ওই জিনিস আপনার তো নোয়াখালীর কোশ্চেন একটু করা যাবে না আর কি, বুঝতে পারছেন? আমিও নোয়াখালী মাইন্ড করি না আর কি। হ্যাঁ, তো স্যার নোয়াখালী ভূমির হলো উপরে তো স্যার অপচয় ধরা হয় না ভূমির উপর অবশ্যই ধরা হয় না, আপনি ওটা বাদ দিতে হবে। যখন জেনারেলাইজ কোশ্চেন হয় তখন জেনারেলাইজ কোশ্চেনে যেতে হবে। ল্যান্ড তো একটা স্পেশাল কেস, ওটা ন্যারো পয়েন্ট, তাহলে ল্যান্ডের এখানে বলা থাকতো ল্যান্ড, বুঝতে পারছেন? তোমাদের হুইচ স্যার হয় হ্যাঁ হ্যাঁ, হুইচ অফ দিস ইজ ট্রু অ্যাবাউট নন কারেন্ট অ্যাসেট। আপনি যখন এরকম কোশ্চেন সিলেক্ট করবেন আপনাকে খুঁজতে হবে বাদের অপশন কোনটা। এগুলো কিন্তু সবগুলা মাইনাসের কাতারে, ওয়ান মাইনাসের কাতারে না, বাদের অপশনে, দুইও বাদের অপশনে, তিনও বাদের অপশনে। তাহলে বাদের অপশনে বাদ দিলে ডেপ্রিসিয়েটেড ওভার দ্য ইউজফুল লাইফ মানে আপনি যদি ল্যান্ড বাদ দেন সবগুলোতে ডেপ্রিসিয়েশন হয়, তার মানে তো আপনি অ্যাসেট তো বাকি সব রয়ে গেছে। আপনার ল্যান্ড তো একটা স্পেসিফিক ন্যারো পয়েন্ট আর কি, তো ন্যারো পয়েন্টে যাওয়া যাবে না যখন গ্রস পয়েন্টে হলো কোশ্চেন হয়। আপনি আগে কোনটা মাইনাস হবে এটা বাদ দিতে হবে, যে এটা এই অপশন হবেই না, দেন এটাই হয় অ্যাকচুয়ালি, এটাই মোর রেলিভেন্ট যেটা ওটা খুঁজতে হবে। ট্রেড রিসিভার ইজ ক্লাসিফাইড অ্যাজ, আচ্ছা এটা কি বলছে এখানে, ভুল করছে কি, নন কারেন্ট অ্যাসেট। ট্রেড রিসিভার ইজ ক্লাসিফাইড অ্যাজ এ নন কারেন্ট অ্যাসেট। ট্রেড রিসিভেবল নন কারেন্ট অ্যাসেট হয় কিভাবে? এটাতে এটা চারজন ভুল করছেন। হ্যাঁ, ট্রেড রিসিভেবল কি নন কারেন্ট অ্যাসেট হয়? আচ্ছা, যারা ভুল করছেন ওনার একজন বলেন তো, এটা কোন পার্সপেক্টিভে আপনি লিখলেন, এটা একটু একজন বলেন তো। এই চারজনের মধ্যে কেউ কি আছেন? একজন বলেন। স্যার এটা আমি ভুল করছি। আমি হ্যাঁ বলেন, ভুল আপনি 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 একটু ভুল বুঝে বলেন, করে সমস্যা নাই। হ্যাঁ, ভুল করতে, না না ভুল স্যার, থেকেই তো আমি শিখবেন। বুঝছি হ্যাঁ এটা বলেন। কারেন্ট অ্যাসেট হবে স্যার, কিন্তু আমি ভুল করে এটা টিক দিয়ে ফেলেছি, পরে প্রথমে খেয়াল করিনি, পরে সাবমিট আচ্ছা করার পর দেখতেছি যে নন কারেন্ট অ্যাসেটে টিক দিয়ে আসছে আমি। আচ্ছা স্যার আচ্ছা এটাও আমি ঠিক। ভুল করে স্যার নন কারেন্ট অ্যাসেটে টিক দিয়ে ফেলছিলাম। হ্যাঁ, তার মানে পরীক্ষার হলে এই যে যখন আসছে এইভাবে একটু কেয়ারফুলি পড়তে হবে, জি ঠিক স্যার। আছে? এই সব ধরনের এই আপনার হলো দেখতে হবে, এটা পরে দেখতে হবে অ্যাকচুয়ালি কি আছে। আহ, পরীক্ষা হলে তো আরো টাইম থাকবে, এখানে তো টাইম দিয়ে দেওয়া হয়নি, পরীক্ষা হলে টাইম থাকবে। তো পরীক্ষার হলে আপনার তখন প্রেশার থাকবে আরো বেশি ভুল করবেন। When return profits increase, the accounting equation shows রিটেন প্রফিট ইনক্রিজ বলতে তো এটা রিটেন আর্নিংস ইনক্রিজ হয়, ইকুইটি তো মাইনাস হবে না। রিটেন প্রফিট ইনক্রিজ মানে তো ইকুইটি প্লাস হবে, ঠিক আছে? এটা তো জীবনে হওয়া সম্ভব না। একদিকে হয় ইকুইটি বাড়বে, যেহেতু আমার ইকুইটি বাড়তেছে, সাবসিকুয়েন্ট আরেকটা অ্যাসেট আমাকে অবশ্যই বাড়তে হবে, নাহলে ডুয়াল এন্ট্রি মিলবে না। বাকিদের ইকুইটি লায়াবিলিটি মাইনাস, এটা হবে না। অ্যাসেট মাইনাস লায়াবিলিটি প্লাস, এটা তো হবেই না। আচ্ছা, এটাতে বেশি ভুল করছেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট পার্ট অফ ডাবল এন্ট্রি বুক কিপিং সিস্টেম? এটাতে হলো আনসার হলো রিসিভেবল সেলস লেজার। এখানে দিচ্ছেন আপনার ট্রায়াল ব্যালেন্স, ডাবল এন্ট্রি বুক কিপিং সিস্টেম। আচ্ছা, এখানে কি ট্রায়াল ব্যালেন্সটা কি ডাবল এন্ট্রি বুক কিপিং সিস্টেমের মধ্যে পড়ে? ট্রায়াল ব্যালেন্স স্যার ডাবল এন্ট্রি না, মানে স্যার এখানে না না, ট্রায়াল ব্যালেন্স ট্রায়াল বলতে ট্রায়াল ব্যালেন্স হলো অ্যাকাউন্টিং এর প্রসেস, কিন্তু ডাবল এন্ট্রি বুক কিপিং তো অ্যাকচুয়ালি এখানে যে চ্যাপ্টারটা, ডাবল এন্ট্রি বুক কিপিং বলতে এখানে লেজার, এই যে নমিনাল লেজার, জেনারেল লেজার, এটার মধ্যে অ্যাকচুয়ালি আপনারা যখন পড়ছেন ওখানে ছিল দেখবেন রিসিভেবল সেলস লেজার এবং পেয়েবল লেজার। এই দুইটা অ্যাকচুয়ালি বলা ছিল যে দুইটা হলো আপনার, এগুলো হলো নমিনাল লেজার। ওই যে নাম মাত্র লেজার বলছে না, রিসিভেবল। আপনারা যখন চ্যাপ্টারটা ছিল, আমি স্লাইডটা যদি ওপেন করবো, আমরা আলোচনা করবো, স্যার এটা এটা পরে আপনারা স্যার রাখেন। খেয়াল করছি স্যার। হ্যাঁ, এটা হলো এই টেকনিক্যাল পয়েন্টে দেওয়া নমিনাল লেজার, এটা হলো মেন লেজার। জেনারেল লেজার এটা, এগুলা সরি, নমিনাল লেজার বলতে তো নাম মাত্র লেজার, এখানে আস্তে আস্তে বলছে। নমিনাল লেজার হলো মেন হলো লেজার যেগুলো আমরা নামে করতেছি, স্যালারি, ওয়েজেস, আমরা পড়াইছিলাম রেভিনিউ। দেন রিসিভেবল লেজার বলতে রিসিভেবলের পার্টি ওয়াইজ লেজারে বোঝাচ্ছে আপনাদের বইতে আর কি। পার্টি ওয়াইজ লেজার বলতে আপনার রিসিভেবলের মধ্যে এ বি সি ডি এরকম আর কি যা আছে, নাম দিয়ে যেটা হয়। রিসিভেবল সেলস লেজার বলতেছে, পেয়েবল লেজার বলতেছে। আর বইয়ের অনুসারে এটা আপনারা নর্মাল, ওই যে একজন কোশ্চেন করছিলেন যে রিসিভেবল আর ট্রেড পেয়েবল কি, রিসিভেবল আর ট্রেড রিসিভেবল একই জিনিস কিনা, তো এটা অথবা পেয়েবল ট্রেড পেয়েবল এক জিনিস কিনা, নর্মালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে সেম জিনিসে বোঝায়। বাট আপনারা যখন এই চ্যাপ্টার পড়বেন, আপনারা পড়ার সময় এখানে একটু কোশ্চেনটা একটু ইয়ে আছে, একটু ট্রিকি দিছে, এখানে একটু আলাদা আলাদা ডিফাইন করবেন। যখন অ্যাকাউন্টস পেয়েবল বলতেছে অথবা ট্রেড পেয়েবল বলতেছে, তখন সে এটারে বলতেছে ওই যে রিসিভেবল নাম ওয়াইজ এ বি সি ডি,
যা আছে এটা টোটালকে অ্যাকুমুলেটেড বলতেছে, অ্যাকুমুলেটেড টোটালটা মানে নমিনাল লেজার বলতেছে। আর যখন রিসিভেবল লেজার বলতেছে তখন সে বলতেছে ওই এবিসি কে বোঝাচ্ছে, মানে যেটা অ্যাকচুয়ালি এই মানে নমিনাল লেজার মানে আপনার বুক কিপিং অ্যাকাউন্টিং বুক কিপিং সিস্টেমের এন্ট্রি না আর কি, ওইটা পার্টি ওয়াইজ রেকর্ড, ওইটাকে বোঝাচ্ছে। এই তো এটা একটু কেয়ারফুলি একটু করতে হবে। বাট জেনারেল ওভারঅল পারপাসে যদি বলেন অ্যাকাউন্ট রিসিভেবল ট্রেড রিসিভেবল একই কথা, এই চ্যাপ্টারের জন্য একটু আলাদা। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন বলেন। স্যার ট্রায়াল ব্যালেন্সে কিভাবে স্যার ডাবল এন্ট্রি বুক কিপিং এর পার্ট হয় স্যার? এটা না না পার্ট কেমনে? না তো, পার্ট না তো। স্যার অ্যান্সার তো স্যার ট্রায়াল ব্যালেন্স নাকি স্যার? আচ্ছা কোনটা এটা? জি জি। আনসার হলো এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং নট পার্ট অফ ডাবল এন্ট্রি বুক কিপিং, কোনটা ডাবল এন্ট্রি বুক কিপিং এর পার্ট না? ও না, এটা হ্যাঁ হলো রিসিভেবল। এটা আচ্ছা তার মানে ট্রায়াল ব্যালেন্স হলো ডাবল এন্ট্রি বুক কিপিং এর পার্ট বলতেছে, তাই না? না স্যার, ডাবল এন্ট্রি বুক কিপিং এর পার্ট ট্রায়াল ব্যালেন্স না, কারণ ডাবল এন্ট্রি তো জাস্ট ট্রায়াল ব্যালেন্স তো এটা বিপরীত, মানে ডেবিট ক্রেডিট আগে তো হয়ে থাকে, জাস্ট এটা তো সংশোধন হয় আর কি। না এটা এটা হলো অ্যাকুমুলেটেড আর কি, ওই যেটা দিয়ে চেক করে আর কি যে যা হ্যাঁ ঠিক আছে রেকর্ডিং আসছে কি আসছে বা আসছে কিনা। আচ্ছা তাহলে এটা হ্যাঁ, দেখতে হবে আমার, এটা আমার অ্যাকচুয়ালি ওটা আমি ট্রায়াল দেখলাম ব্যালেন্স স্যার। বলতে, হ্যাঁ ট্রায়াল ব্যালেন্স বলতে এখানে দেখতে হবে ডাবল এন্ট্রি বুক কিপিং এর ট্রায়াল ব্যালেন্স পার্ট, ডাবল এন্ট্রি বুক কিপিং পার্ট তো পার্ট হওয়ার কথা, এটা আমি আচ্ছা চেক করবেন এটা, ঠিক আছে। এটা দেন জাস্ট আসেন, ট্রায়াল রিপোর্ট আমাদের স্যার। না না ঠিক আছে ওটা তো বুঝতে পারছি ট্রায়াল ব্যালেন্স, কিন্তু পার্ট কি না ট্রায়াল ব্যালেন্স আমরা একটু চেক করি দিলে হবে, বইতে চেক করলে হবে, গুগলে চেক করলে হবে। আচ্ছা এটা আমরা পরে চেক করবেন এটা, এরপরটাতে আমরা যাচ্ছি। এটা একটা দুইটা ভুল হয়েছে এটাতে যাই না। দ্য মেইন পারপাস অফ ইনক্লুডিং এ ন্যারেটিভ ডিসক্রিপশন ইন জার্নাল এন্ট্রিজ টু, এটাতে মোটামুটি ঠিক ছিল। সেভ স্পেস ইন দ্য লেজার, এটা বলে সেভ স্পেস করার জন্য, বুঝছেন, ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন করার জন্য, এই চারজন ভুল দিচ্ছেন। এটা এখানে প্রোভাইড অ্যান অডিট ট্রেল আর কি, অ্যাকচুয়ালি এটা এক্সপ্লেনেশন থাকার জন্য, এই যে কি পারপাসে এক্সপেন্সটা হচ্ছে, এটা হলো মেইন ডেসক্রিপশন। আচ্ছা হয়েছে জার্নাল এন্ট্রি কারেক্ট রেকর্ডস এস ক্যাশ পারপাস অফ অফিস এক্সপেন্স, এখানেও মোটামুটি হয়েছে, এক দুজনের ভুল হয়েছে, এটাতে ভুল বেশি ছিল। ট্রেড ডিসকাউন্ট রিসিভড অন পার্সেস আর অ্যাকাউন্টেড ফর বাই হলো এখানে রেকর্ডিং পার্সেস নেট অফ ডিসকাউন্ট, এটা হলো অ্যাকচুয়ালি কারেক্ট ছিল, এটা আমরা আলোচনা করছিলাম। আপনারা লেখছেন রেকর্ডিং পার্সেস এট গ্রস এন্ড পোস্টিং ডিসকাউন্ট সেপারেটলি। আচ্ছা এটা বলেন তো যারা ভুল করছেন ওনারা কি পারপাসে দিচ্ছেন, ওনারা বলেন, একজন বলেন যারা ভুল করছেন। একজন বলেন যারা ভুল করছেন, একজন বলেন। ওই নাই কেউ? আচ্ছা যারা পারেন ওনারাই বলেন, যারা ভুল করছেন ওরা তো বলতেছেন না, যারা পারেন ওনারা বলেন। এই যে স্যার এটা 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 ডিসকাউন্টটা তো স্যার আমরা হচ্ছে স্যার নিট যে ইয়াটা স্যার ডিসকাউন্টটা বাদ দিয়ে তারপরে হচ্ছে আমরা নিট যে অ্যামাউন্টটা ওইটা স্যার আমরা রেকর্ড করি। হ্যাঁ এটা তো লেখছে নেই, তাহলে যারা ভুল দিল এটা, এটা কি ঠিক আছে? নো স্যার। ওকে আচ্ছা এখানে কি ছিল, এটা কি কনফিউজিং ছিল? আচ্ছা যারা ট্রায়াল ব্যালেন্স বলছেন, হ্যাঁ ট্রায়াল ব্যালেন্সটা হলো ডাবল এন্ট্রির পার্ট না আর কি, তাহলে এখানে কোশ্চেনটাই ভুল ছিল আর কি, এটা চেক করা হয় নাই। আচ্ছা এটা এখানে ছিল। স্যার ডাবল এন্ট্রি বুককিপিং সিস্টেমটা বলতে কি বোঝানো হচ্ছে মেইনলি? তারপরে ওই যে জার্নাল এন্ট্রি আর কি, নমিনাল লেজার, যেটা নমিনাল লেজার কে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি ডাবল এন্ট্রি বুক কিপিং এর পার্ট বলতেছে। ট্রায়াল ব্যালেন্স তো হলো পরের পার্ট। ডাবল এন্ট্রি বুক কিপিং এর পার্ট বলতে নমিনাল লেজার আর কি, মেন লেজার যেটা ওইটাই ডাবল এন্ট্রি বুক কিপিং। আচ্ছা এটা ভুল ছিল, এটা ওই আমি আমার একজন দিয়ে করাইছি, আমি চেক করছি, কিন্তু এরপর দুই একটা জিনিস ভুল হয়ে গেছে। আপনারা যদি কোনোটা আপনাদের চোখে পড়ে আপনার সাথে সাথে আমাকে দিয়ে না, যারা আগে করেন তাহলে কারেকশন করে দেওয়া যায়। অনেকগুলা তো মাঝে মাঝে এটা ওই ভিতরে ব্যাকইন্ডে কাজ করতে গেলে ইয়া পড়ে না, ওয়ার্ডে নিয়ে কাজ করতে হবে। আচ্ছা এখানে তাহলে কোন কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছিলাম? যে ডিসকাউন্ট,
ডিসকাউন্টে দেখেন, এটা আমরা স্লাইডে আছে, এটা আমরা গিয়েছিলাম ওই পর্যন্ত, আবার আজকে আলোচনা করবো। এটা কনফিউজিং ছিল, এটা মানে বেশি ভুল করছেন। When an early settlement discount is expected to be taken, the sale is initially recorded at full invoice price, then adjusted if discount taken. এখানে আপনার 31% মিস্টেক করছেন। এটা নিয়ে বলেন তো, সুমন বলেন তো, সুমন আপনি কি ঠিক করছেন না ভুল করছেন? সুমন বলেন। সুমন, এমডি সুমন। মাহির বলেন। মাহির বলেন, মাহির। কি ওনার কি নাই নাকি? মিলন শেখ, মিলন শেখ বলেন তো। ফয়সাল রাব্বি বলেন, ফয়সাল রাব্বি আছেন? আচ্ছা এটা বলেন তো, এই যে যে কোশ্চেন আমরা আলোচনা করছিলাম, এটা আপনার কি ঠিক হয়েছিল না ভুল হয়েছে? জি না স্যার, আমার ভুল ছিল। আমি ভুল নিজেই হয়েছে। ওই 1 নম্বর আনসারটা দিয়েছিলাম। আচ্ছা তাহলে এইখান থেকে আলোচনা করতে হবে যাদের ভুল হয়েছে। নাজমুস সাকিব বলেন তো, আপনার কারেক্ট ছিল না ভুল ছিল? নাজমুস সাকিব, উনিও নাই। আলী হামিজ বলেন। না আসি স্যার, আমার হচ্ছে আমি কথা বলতেছিলাম বাট মিউট ছিল, যে এটা নোটিস করিনি আমি। আচ্ছা আচ্ছা, আপনার কি হয়েছে, ভুল হয়েছে না ঠিক ছিল? না এটা স্যার ঠিক ছিল আমার। ঠিক ছিল। তার মানে এটাতে আলোচনা করতে হবে, এটা তো অনেক ভুল ছিল, এখান থেকে শুরু করতে হবে অ্যাকচুয়ালি। এটা স্যার হচ্ছে রিপ্লেনিশিং বলতে বুঝাইছি। না না, আগেরটা বলছি এটা। আচ্ছা ইনিশিয়ালি রেকর্ড আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্ট, এটা কি আমি বুঝাবো স্যার নাকি? না বুঝে বলেন তো, বুঝে বলেন তো। না থাক স্যার, থাক। আচ্ছা এটা তো ভুল ছিল, নমিনাল লেজার। ঠিক আছে, আমরা আর কোশ্চেনে যাই না, না গিয়ে আমরা এখন ইয়েতে যাই, স্লাইডে যাই। এটা তো আমার কোশ্চেনে ভুল ছিল, পরে ঠিক করছি। ওয়েজেস এখানে অনেকে ভুল করছেন। ওয়েজেস কি ছিল? ওয়েজেস ফর দ্য মান্থ অফ জুন 2015 আর 8,000 and will be paid in 3 July, which is the journal entry. তাহলে জার্নালের মিস্টেক হওয়ার রিজন কি? ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। অ্যাক্রুড এক্সপেন্স আবার ডেবিট হয়, ওয়েজেস এক্সপেন্স ক্রেডিট। ওয়েজেস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। কয়জন ভুল করলেন? এটা 5 জন, 6 জন, 11 জন ভুল করলেন। আচ্ছা এই যারা ভুল হয়েছে এখানে, এটাই এন্ট্রি ভুল হয়েছে, কেউ আছেন? স্যার 33 নাম্বারটা একটু আলোচনা করবেন। 33, 33 হলো এটা। হ্যাঁ, এই যে ডিক্লার্ড এন্ড পেইড ক্যাশ ডিভিডেন্ড, এটা জি স্যার। ডিভিডেন্ড কি এক্সপেন্স? এই যে এখানে যারা ভুল লিখছেন, ডিভিডেন্ড তার এক্সপেন্স না, এটা ডিভিডেন্ড হলে রিটার্ন এন্ড ডেবিট হয়। ডিভিডেন্ড তো পিএনএল এর আইটেম নাকি হলো ব্যালেন্স শিটে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রিটার্ন এন্ড থেকে বাদ যায়? তো রিটার্ন এন্ড থেকে বাদ যায়। ডিভিডেন্ড তো আর পিএনএল এক্সপেন্সে আসে না, এটা মালিকের টাকা। এটা হলো হয় এই যে প্রফিট হলো আপনার, এখানে যে নেট প্রফিট, ধরেন এখানে নেট প্রফিট 1,000 টাকা, এই নেট প্রফিট থেকে সে মালিক টাকা পায়। তাহলে নেট প্রফিট থেকে টাকা যখন পায়, নেট প্রফিটের আলটিমেট ডেস্টিনেশন হলো রিটেন আর্নিংস, এটা হিট করে রিটেন। 4 নাম্বার হলো না কেন স্যার? কোনটা? স্যার এই যে এই এমসিকিউটার অ্যান্সার 4 নাম্বারটা কি? ডিভিডেন্ড পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। আমি বলছি পেইড, ডিক্লার্ড এন্ড পেইড, ক্যাশ ডিভিডেন্ড অফ টাকা পেইড স্যার বলা আছে। যখন স্যার ডিভিডেন্ড পেইড করে স্যার, যখন ডিক্লেয়ার করে তখন তো স্যার ডিভিডেন্ডটা পেয়েবল থাকে, মানে ক্রেডিট থাকে, ডিভিডেন্ড হ্যাঁ এই পেয়েবল। যে বলছে, এই জন্য পরীক্ষার হলে নোয়াখালী চিন্তা করা যাবে না। হ্যাঁ, তাইলে আপনার হলো ভুল করবেন, মানে আপনি হলো আরো বেশি স্মার্টলি চিন্তা করছেন। এত স্মার্টলি চিন্তা করলে ভুল হবে। এটা সবাই জানে যে ডিভিডেন্ড আপনি 30 জুন 2025 এর ডিভিডেন্ড আপনি আলটিমেটলি কোম্পানির অডিট হবে, এজিএম হবে, পরে দিবেন, তো পেবল থাকে। ঠিক আছে, কোম্পানিতে ইন্টারিম ডিভিডেন্ডও দিতে পারে, তাই না? তো আগের বছরের ডিভিডেন্ডও দিতে পারে। আমি তো বলি নাই যে 2025 এর ডিভিডেন্ড দিচ্ছে, সে 2024 এর ডিভিডেন্ড দিতে পারে উইদিন 2025 ফাইন্যান্সিয়াল ইয়ার, সেটাও হতে পারে।
তো এখানে লেখা আছে ডিক্লার্ড এন্ড পেইড ক্যাশ ডিভিডেন্ড, একবার পেইডও বলা আছে। তাহলে আপনি এরপরে যদি পেয়েবল দেন তার মানে আপনি আরো ওভার স্মার্ট চিন্তা করছেন। এত ওভার স্মার্ট চিন্তা করলে ভুল হবে, বুঝতে পারছেন? টু দা পয়েন্টে চিন্তা করতে হবে। ওই চিন্তা করা যাবে না যে লতে তো ডিভিডেন্ড আছে, পরে ডিক্লার জুনের পরে ডিভিডেন্ড পেয়েবল রাখে এরপরে দেয়। কারণ 2024-এর ডিভিডেন্ডটা সে উইদিন 2025-এ দিতে পারে, আগের বছরের ডিভিডেন্ড। কারণ আগের বছর ডিভিডেন্ড পরের বছর, এখানে কোনো ইয়ার বলা নেই। এই জন্য বেশি থিঙ্কিং করলে ভুল হবে। ঠিক আছে, স্যার পরীক্ষা 25 হলে নাম্বার স্যার, প্রশ্নটা একটু স্যার বুঝাই দিলে ভালো হয়। 25 না? জি স্যার স্যার। 25 এর অ্যান্সারটা স্যার কি নিয়েছে? কত? 35 স্যার, ওটা জি অ্যান্সার নেয়নি কেন? জি আনসার নেয়নি না, 35-এর ডি হলো নাই কেন? না 35 তো ঠিক করে দিচ্ছিলাম, ওই যে একটা অ্যান্সার ছিল না, এটা অ্যাড করে দিচ্ছি। একজনকে ঠিক করতে দিচ্ছি, সে ঠিক করতে গিয়ে বাদ দিয়ে দিচ্ছে। পরজন্য তার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অন মেশিনারি টাকা 2000 টাকা, তাহলে এটা এটা একটা অ্যান্সার নাই না? না স্যার, ওটা আনসার নেয় না স্যার। আচ্ছা ঠিক আছে, ওটা বাদ দেন। তাহলে তার যিনি 34 পাইছেন তার মানে তার সে 35 পাইছেন। হ্যাঁ, আর কোনটা আছে? স্যার 25। 25 বলে এটা। The actual concept requires expense to be, এখানে কি দিচ্ছেন বলেন আপনারা? 25-এ কি দিচ্ছেন? কনসেপ্টটা কি স্যার? এটা স্যার বুঝি নাই স্যার। অ্যাকচুয়াল কনসেপ্ট হলো কি? অ্যাকচুয়াল কনসেপ্ট হলো যখন হলো এক্সপেন্স হলো আপনি টাকা পে করার জন্য বসে থাকবেন না, যখন এক্সপেন্স হয়ে যাবে তখন এন্ট্রি দিবেন। ওটা অ্যাকচুয়াল কনসেপ্ট, অ্যাকাউন্টিং এর বেসিক প্রিন্সিপাল তো এটাই, যে আপনি যখন এক্সপেন্স হবে তখন ইনকার্ড হবে, যখন ইনকার্ড টার্মটা নট হলো পেইড, ইনকার্ড হবে তখন দিয়ে দিবেন, তখন এন্ট্রি দিবেন। এখানে কোন জায়গায় আছে নমিনাল লেজার? এখানে আবার সিরিয়াল আসতেছে না, এটা এই যে সরি অফিস সেন্টার পরে মনে হয় না? 25 তো আরো আগে হবে। এই যে এটা, the actual concept requires expense to be matched with the revenue they help to generate, then recognize when cash is paid। এটা তো নিশ্চিত ভুল। অ্যাকচুয়াল কনসেপ্ট কি? রিকগনাইজ when cash is paid, এটা তো জীবনে হবে না। দেন রিটার্ন অফ অনলি এট দ্য ইয়ার এন্ড, এটাও না। রিটার্ন অফ তো এটা ইয়ার এন্ডে রিটার্ন অফ এখানে আইসো না। রেকর্ডেড এস লায়াবিলিটি অনলি, এটাও না। ম্যাচ উইথ দ্য রেভিনিউ বলতে অ্যাকচুয়াল কনসেপ্টটা হলো দুইটা টার্ম। একটা অ্যাকচুয়াল কনসেপ্টের মেন প্রিন্সিপাল হলো যখন এক্সপেন্স ইনকার্ড হয় তখন আপনি হলো এন্ট্রি দিবেন, এবং এটা রেভিনিউ যখন রিকগনাইজ করবেন তখন এন্ট্রি দিবেন। কিভাবে? ধরেন আমি একটা কনসালটেন্সি সার্ভিস দিলাম, ঠিক আছে? তো আমার কনসালটেন্সি সার্ভিসে আমার রেভিনিউ হলো 1 লাখ টাকা। এখন এটা কনসালটেন্সি সার্ভিস দিতে গিয়ে আমি আপনাকে হায়ার করলাম, 50,000 দিয়ে আপনাকে আমি হায়ার করলাম। তো আমি যদি হয় যে রেভিনিউটা আমি দুইটার একটা আমি পাই নাই 30 জুনে, ধরেন রেভিনিউ অ্যাকচুয়াল, আপনার খরচ অ্যাকচুয়াল। তাহলে আমি যদি রেভিনিউ এন্ট্রি দেই, রেভিনিউর সাথে রেলিভেন্ট কস্টটা আমাকে এন্ট্রি দিতে হবে। কস্ট এন্ট্রি না দিলে কি হবে? এক পিরিয়ডে আপনাকে রেভিনিউ এন্ট্রি দিবেন, আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে 2013-2025 এর রেভিনিউ এন্ট্রি দিবেন, এক্সপেন্স হলো এন্ট্রি দিবেন গিয়ে পরের বছরে। তো এই কনসেপ্ট থেকে অ্যাকচুয়াল কনসেপ্ট আসছে। অ্যাকচুয়াল কনসেপ্ট হলো নট বেসড অন ক্যাশ, এটা হলো যখন আপনি এক্সপেন্সটা ইনকার্ড হয়ে গেছে তখনই আপনাকে এক্সপেন্স অথবা রেভিনিউ আপনি হলো যে রিসিভেবল বলতে আপনি এটা পাওয়ার রাইট হলো ক্রিয়েট হয়েছে রেভিনিউর ক্ষেত্রে, যেটা আপনি পাবেন। পাওয়ার রাইট ক্রিয়েট হয়েছে মানে আপনি সার্ভিস ডেলিভারি করছেন অথবা আপনি গুডস হলো ডেলিভারি করছেন, তখনই আপনি এটাকে রিকগনাইজ করে ফেলবেন। বুঝতে পারছেন? ক্যাশের জন্য বসে থাকবেন না। স্যার আমাদের স্যার এখানে তো এক্সপেন্স বলছিল স্যার, ব্যয় না, কিন্তু স্যার আমার আনসারে স্যার রেভিনিউ দুইটা আছে স্যার, কনফিউজ হয়ে না গেছে। না, দ্য অ্যাকচুয়াল কনসেপ্ট রিকোয়ার এক্সপেন্স টু বি, এক্সপেন্স আর ব্যয়ের মধ্যে ব্যবধান কি? স্যার ওই Ex- রেভিনিউ যেটা স্যার, রেভিনিউ আর হচ্ছে এক্সপেন্স, এখানে স্যার আমার বলছিল না না, স্যার এটা ম্যাচ উইথ হলো রেভিনিউ দে হেল্প টু জেনারেট, ঠিকই তো আছে। এটা রেভিনিউর সাথে রেভিনিউ আপনার হলো ম্যাচ করতে হবে তো, স্যার, ঠিক ব্যয় আছে তো? ওটা রেভিনিউর সাথে এটা স্যার একটু হ্যাঁ, রেভিনিউর সাথে হবে। যখন রেভিনিউ রিকগনাইজ করবেন তখন আপনাকে সেম ভাবে এক্সপেন্সটা রেকর্ড করতে হবে, এটাই কনসেপ্ট, ঠিক আছে? ওকে স্যার। কনসেপ্ট ঠিক আছে, ওয়েট একটা মিনিট। স্যার ডাবল এন্ট্রি বুককিপিং সিস্টেম মানে কি শুধু লেজার আর জার্নালকে বোঝায়? লেজার, হ্যাঁ লেজার তো হলে বুঝাচ্ছে, হ্যাঁ লেজার কে বুঝাচ্ছে? তাহলে স্যার জার্নালটা হবে না, শুধু লেজার হবে? লেজার আর জার্নাল, লেজার না সরি, ডাবল এন্ট্রি বুক কিপিং বলতে আপনি বলতেছেন
লেজার এবং জার্নালকে বোঝাচ্ছে কিনা। হ্যাঁ, লেজার আর জার্নাল তো আলটিমেটলি দুইটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, লেজার আর জার্নাল বোঝায়, দুইটাকে বোঝাচ্ছে। ট্রায়াল ব্যালেন্সটা আসতেছে না এখানে, লেজার আর জার্নাল দুইটাই আসতেছে, ডাবল এন্ট্রি বুক কিপিং দুইটাই আচ্ছা আসতেছে, দুইটাই আসতেছে। আচ্ছা, আপনার মনিটর তো দেখা যাচ্ছে না? নমিনাল লেজার। আচ্ছা, আমাদের গত ক্লাসে যেখানে আমরা ছিলাম, কোশ্চেন কোন আলোচনা করতে হবে আর এই কোশ্চেন আলোচনা করার কিছু আছে আর? না স্যার। আচ্ছা, না কোশ্চেন আলোচনা করার না থাকলে এখানে দেখেন, এটা কিন্তু আমি কোশ্চেন করব আপনাদের। এটা আজকে পুরাটা আমি যেখান পর্যন্ত গেছে পরে যাব। আচ্ছা, ডিসকাউন্ট অনেকে ভুল করছেন, এখান থেকে আমি শুরু করব। অ্যাকাউন্টিং ফর ডিসকাউন্ট এটা আমরা আলোচনা করছিলাম। ডিসকাউন্টটা আমি যেদিন আলোচনা করছি, এটা দুইটা ভাবে ডিসকাউন্ট হয়। এটা আমি এক্সেল দিয়ে বুঝাই, তাহলে আপনারা পুরাটা কাভার হবে। দুই ক্ষেত্রে আপনাদের বইতে অনেক কিছু আছে, দুইটা ক্ষেত্রে বলা আছে সেম পারচেজ এবং সেল, দুই ক্ষেত্রে আপনি কি করেন, আপনি হলো ডিসকাউন্ট হয় দিতে দেন, নাহলে ডিসকাউন্ট রিসিভ করেন, দুইটাই হতে পারে। তো একটা ট্রানজেকশন যদি ধরেন, লাইক আপনি এ কোম্পানি, এটা ক্লিয়ারলি দেখেন, আমি কোশ্চেন করব। এ কোম্পানি আপনি কি করলেন, সেলস গুডস টু কত, মিস্টার এক্স ওয়াই, ধরেন XYZ, কত টাকা আপনি সেল করেন, এখানে আপনি 500 টাকার গুডস সেল করছেন। এখন আপনার সাথে কন্ডিশনটা হলো এমন, এই যে এখানে আপনার সাথে কন্ডিশন বলতে আপনি সেল করছেন, এই যে মিস্টার XYZ, তার সাথে আপনাকে চেক করতে হবে যে সে কি প্রিভিয়াসলি ডিসকাউন্ট অ্যাক্সেস করে কিনা। এখন আপনার কন্ডিশন, বিজনেসের প্র্যাকটিস হলো যে যদি 10 দিনের মধ্যে পে করে, ইফ XYZ পে উইদিন কত 10 ডেজ, যদি করে তাহলে আপনি কি করেন, 25 টাকা ডিসকাউন্ট দেন, 25 টাকা আপনি ডিসকাউন্ট দেন। যদি সে 10 দিনের মধ্যে পে করে, তাহলে আপনি 25 টাকা ডিসকাউন্ট দিবেন। এটা আপনার নর্মাল বিজনেস প্র্যাকটিস। তাহলে আমরা এতদিন শিখছি কি, আমরা নর্মালি এতদিনে যেটা ছিল, তখন আমরা করতাম এয়ার ডেবিট, সেম ভাবে, সরি এয়ার ডেবিট সেলস ক্রেডিট। কতটা করতাম আমরা বলেন তো, যারা আপনারা এতক্ষণ দেখছেন, ওই দিনও কোশ্চেন করছেন আপনারা যে ডিসকাউন্ট কি কেন আমরা রিকগনাইজ করব, এইভাবে করতেন। সেম ভাবে যদি 25 টাকা ডিসকাউন্ট হয়, এটা কিন্তু ট্রেড ডিসকাউন্ট না, এটাকে আপনারা বলেন কি ডিসকাউন্ট, স্যার এটা আর্লি সেটেলমেন্ট সেটেলমেন্ট হ্যাঁ ক্যাশ ডিসকাউন্ট। ডিসকাউন্ট, হ্যাঁ ক্যাশ ডিসকাউন্ট আর আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্ট। ওকে, তাহলে আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্টটা আপনারা তখন কি করতেন, এটা এক্সপেন্স হিসেবে চার্জ করতেন, এক্সপেন্স, আর AR কে ক্রেডিট করে দিতেন। রাইট, এভাবে তো করতেন আপনারা, তাই না? এভাবে করে আসছেন। কিন্তু এখন এটা যখন IFRS 15 আসছে, IFRS 15-এ এই ডিসকাউন্টটাকে রেভিনিউর সাথে মানে অ্যাডজাস্ট করার সুযোগ দিচ্ছে আর কি। আগে ছিল না, এখন অ্যাডজাস্ট করার সুযোগ আছে। এটা আমাদের বইতে ছিল, ডিসকাউন্টটা বইতে ছিল আপনাদের বইতে তো আছে এটা না, ডিসকাউন্ট নিয়ে ICB-র বই যেটা। জি স্যার আছে। ওকে, তাহলে আপনাদের বইতে যদি আমি যাই, এক্সাম্পল গুলো বই থেকে নেওয়া, এখান থেকে নেওয়া, রিসিভেবল, পেয়েবল, এই যে এখান থেকে শুরু, হ্যাঁ ব্যাটের আগেরটা, এই ব্যাটের আগেরটা নিয়ে শুরু ডিসকাউন্ট। আপনাদের বইতে মনে হয় ওইভাবে, সরি ইন্টারেক্টিভ এই যে এগুলো ডিসকাউন্টের এক্সাম্পল। হ্যাঁ, এই এক্সাম্পল গুলো হলো যে কাউন্টার এক্সাম্পল। হ্যাঁ, আপনাদের বইতে মনে আছে সেম ভাবে, এগুলো একটু প্র্যাকটিস করেন। আমি এক্সেলে জাস্ট বলে যাচ্ছি, আপনারা এখান থেকে দেখবেন এগুলো যে পুরা ট্রেড ডিসকাউন্ট থেকে 7.1 থেকে। আচ্ছা, তাহলে এটা আমি ট্রেড ডিসকাউন্ট একটু বলে যাই। এটা যদি হয় এমন যে আপনার 550 টাকা হলো লিস্টিং প্রাইস একটা প্রোডাক্টের, এটা হলো লিস্টিং প্রাইস, মানে এটা আপনার গায়ের মূল্য আর কি। কিন্তু অ্যাকচুয়ালি আপনি 50 টাকা হলো ডিসকাউন্ট দেন সেলের সময়, তাহলে আপনি ইনভয়েস ইস্যু করতেছেন 500 টাকা, এটা অ্যাকচুয়ালি আপনার
এই 50 টাকা কোনো রেকর্ডে আসবে না, 50 টাকার কোনো হিসাবে না। এটা আগে আপনারা অনার্সে যেভাবে পড়ে আসছেন, এখন যেভাবে পড়তেছেন, এটার কোনো রেকর্ডিং নাই। 50 টাকা একবার টোটালি বাদ। দেন আপনাদের মনে যখন যেটা নিয়ে কোশ্চেন আর কি, এই যে ক্যাশ ডিসকাউন্ট, সেটেলমেন্ট ডিসকাউন্ট নিয়ে, সেটা এখানে কি বলা আছে আপনার, যে 500 টাকা আপনি বিক্রি করতেছেন ডিসকাউন্ট বাদ দেওয়ার পরে, 25 টাকা হলো আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্ট। তাহলে এটা এখানে বইতে বলা আছে, আইএফআরএস বলছে আপনি কি করতে হবে, এই 25 টাকা আপনাকে মানে জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে। তার প্রিভিয়াস বিজনেস রেকর্ড কি, সে কি প্রিভিয়াসে সে 10 দিনের মধ্যে পে করে, মানে এই বেনিফিটটা কি সে নেয় না নেয় না। সে যদি অলওয়েজ এই বেনিফিট দেখেন যে নেয়, তাহলে আপনাকে এখনই এটা বাদ দিয়ে দিতে হবে। এই 25 টাকা আপনার ধরেন এটা 1 তারিখের, আমি ওই দিনও দেখাইছি এক্সেলে, এটা 1 তারিখের ট্রানজেকশন। তাহলে 1 তারিখে আপনি যখন জার্নাল এন্ট্রি দিবেন, 1 জুলাইতে জার্নাল এন্ট্রি দিবেন, 1 জুলাইতে আপনাকে জার্নাল এন্ট্রি দেওয়ার সময় আপনাকে জার্নাল এন্ট্রি দিতে হবে, এআর ডেবিট করতে হবে 475 এআর সেলস, এটা 475-এ ডেবিট করতে হবে। কন্ডিশনটা কি, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। কন্ডিশনটা হলো আপনি যদি দেখেন যে তার এটা প্রিভিয়াস বিজনেস প্র্যাকটিস, এটা আমার কিন্তু নেক্সট অ্যাসাইনমেন্টও থাকবে, একটু ক্রিটিক্যাল দিব সামনেরটা, আমি আর একটু চেক করে দিব আর কি। পরেরটা যেটা আছে এটা একজন, এটা জুনিয়রকে দিয়ে করাই আর কি, মেনলি চেক করা লাগে, এটা অনেক টাইম লাগে, 2-3 ঘন্টা লাগে এটা ডেভেলপ করতে। আচ্ছা, এটা এআর এখানে 475, সেলস আমার 475। সো আপনি কখন এটা রিয়েলাইজ করবেন, যখন দেখবেন যে তার প্রিভিয়াস বিজনেস রেকর্ড সে 25 টাকা ডিসকাউন্ট অ্যাভেল করে, তাহলে আপনি 475 টাকা এটা জার্নাল দিলেন। এখন ধরেন কেসটা এমন হয়েছে 10 দিনের মধ্যে পে করা, সে 10 তারিখে পে করে নাই, বা গিয়ে পে করছে 12 তারিখে, তাহলে সে ডিসকাউন্ট অ্যাভেল করে নাই। তাহলে ডিসকাউন্ট অ্যাভেল না করার কারণে আপনি তার কাছ থেকে কত টাকা পাবেন, এটা আমি কোশ্চেন করবো, এটা শেষ হইলে পরেরটা আপনারা করতে হবে। 500 ব্যাংক, টাকা হ্যাঁ ব্যাংক 500 টাকা আপনি পেয়েছেন, তাহলে আমার এআর আমি ডেবিট এক্সপেন্সটা করলাম বাড়াতে হবে। হ্যাঁ 475 টাকা আমি এয়ার ডেবিট করলাম, 475 ক্রেডিট হবে এয়ার। ডেবিট ক্রেডিট তো সরি, ক্রেডিটটা হলো ডান পাশে লিখি, তাহলে আপনারা বুঝবেন। ক্রেডিটটা এটাতে লিখি, এটা ডেবিট, এটা ক্রেডিট, হ্যাঁ। আর এটা তো হলো সেলস বাড়বে, হ্যাঁ সেলস বাড়বে, আগে ছিল এটা সে অ্যাক্সেস করে নাই, সেলস বাড়বে। এটা হলো জার্নাল, আপনাদের বইতে আছে দেখবেন সেম ভাবে। প্রথমে আপনি ধরে নিলেন সে এটা অ্যাক্সেস করবে ডিসকাউন্ট, হ্যাঁ দেরি হবে স্যার, হ্যাঁ। দেরি হবে স্যার, 2 নাম্বার জানালে স্যার, 2 নাম্বার জার্নাল কি হবে, দেরি হবে স্যার। আমি স্যার মানে ব্যাংকে পাবো স্যার 475, না মানে না ব্যাংক ডেবিট 475 পাবেন না, একটু আবার বুঝেন, আবার একটু বুঝেন। কনসিডারিং কাস্টমার উইল অ্যাভেল ডিসকাউন্ট, আপনি প্রথমে এন্ট্রি দিচ্ছেন যে 1 তারিখে যখন সেল করছেন কাস্টমার ডিসকাউন্টটা অ্যাভেল করবে। এটা বইতে হুবহু আপনারা প্র্যাকটিস করেন, বইতে এখানে বলা আছে, হ্যাঁ? এখানে দেখেন এই যে এই ম্যাথটাই, এই এক্সাম্পল গুলো, হ্যাঁ এখান থেকে শুরু, স্লাইডও আছে, এই যে এখান থেকে শুরু, এই যে 475 দিয়ে দেখেন, এই 475, হ্যাঁ এই 475, যদি এখান থেকে শুরু একবার পুরো হুবহু আছে, হ্যাঁ এখান থেকে। তো এটা হবে কি, কনসিডারিং কাস্টমার উইল অ্যাভেল ডিসকাউন্ট, কাস্টমার ডিসকাউন্ট অ্যাভেল করবে, এটা আপনি ধরে নিতে হবে ইনিশিয়ালি 1 তারিখেই, যে 25 টাকা তার প্রিভিয়াস বিজনেস রেকর্ড, এটা কিন্তু বলা থাকতে হবে যে কোন বেসিসে ধরবেন, তার প্রিভিয়াস বিজনেস রেকর্ড দেখে বুঝতে হবে। তাহলে তখন তাকে কি করতে হবে, এই 25 টাকা বাদ দিয়ে এয়ার ডেবিট 475, সেলস ক্রেডিট 475, পরে আপনি 12 তারিখে, সে অ্যাকচুয়ালি 10 দিনের মধ্যে পে করে নাই, 1 তারিখ হলে 10 তারিখে পে করার কথা ছিল, পে করছে 12 তারিখে, তাহলে সে আর এই 25 ডিসকাউন্ট পাবে না, সে দিবে হলো 500 টাকা আমাকে পে করবে। এই জন্য ব্যাংক ডেবিট হয়েছে 500 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল আমি আগে ডেবিট করছি 475, এখন ক্রেডিট করে দিচ্ছি 475, বাকি যে 25 টাকা আমি বেশি পাইছি এটা কি, এটা আমার সেলস ক্রেডিট হবে। এটা সেম ভাবে যদি দেখেন 4 নাম্বার, এটা হলো 6 নাম্বারটা, এই যে এখানে দেখতে হবে, এই যে রেভিনিউ দেখছেন, আর রাবিয়া ডাজ নট পে উইদিন 10 days, এই যে এটা এইভাবে হবে, ক্যাশ এট ব্যাংক, ট্রেড রিসিভেবল, রেভিনিউ। ওকে, এই ম্যাথটাই এখানে ছিল, এটাই আপনাদের স্লাইডে ওই দিন আমি আলোচনা করছি। এখন অল্টারনেট কেস, সেম ভাবে আরেকটা কেস হতে পারে, এখানে কনসিডারিং কাস্টমার উইল অ্যাভেল, এখন আপনি প্রথমেই ধরে নিচ্ছেন সে হলো ডিসকাউন্ট অ্যাভেল করবে না, এটা একেবারে ফার্স্টেই ধরে নিচ্ছেন যে সে অ্যাভেল করবে না, তার এমন কোনো রেকর্ড নাই যে সে কখনো অ্যাভেল করছে।
তাহলে এরকম যদি রেকর্ড হয় যে আপনি প্রিভিয়াস রেকর্ডে সে কখনো ডিসকাউন্ট অ্যাভেল করে নাই, তাহলে আপনি ইনিশিয়ালি ধরে নিতে হবে যে না, সে কখনো ডিসকাউন্ট অ্যাভেল করবে না। আপনি 500 রেকর্ড করতে হবে, এখানে 500 এর রেকর্ড করবেন। দেন সে অ্যাকচুয়ালি এখন অ্যাভেল করে ফেলছে, সে 9 তারিখে আপনার কন্ডিশন, বিজনেস কন্ডিশনেই 10 তারিখের মধ্যে দিলে আপনি 25 টাকা ডিসকাউন্ট দিবেন। প্রথমে ইনিশিয়ালি ধরে নিচ্ছেন সে জীবনে অ্যাক্সেস করে নাই, সো সে তো অ্যাক্সেস করবে না, এই জন্য আপনি এই এন্ট্রিটা হবে। পরবর্তীতে সে 9 তারিখে পে করছে, তখন অ্যাকচুয়ালি কি হবে, সে 475 টাকা আপনাকে দিবে, 475 আপনাকে দিল। তাহলে এ আর আপনি ক্রেডিট করতে হবে 500। আর এই যে যে সেলস করতে হবে, হ্যাঁ ডেবিট সেলস, করতে হবে 25 টাকা। হ্যাঁ সেলস কে ডেবিট করে দিতে হবে, সেলস কে ডেবিট করে দিতে হবে 25 টাকা। এই 25 টাকায় সেলস কে ডেবিট করে দিতে হবে, মানে সেলস কমে যাবে। এটা অ্যাকচুয়ালি ডিসকাউন্টটা এখন সেলস এর সাথে আমার অ্যাডজাস্ট হচ্ছে। তো এটা আমি ওই দিন এই পর্যন্ত আমি ছিলাম, আপনারা মনে পড়েন না এই পর্যন্ত। এই যে অ্যাকাউন্টিং ট্রানজাকশন ইস্যু, এটা এখানে এই যে উইদিন 10 days স্যার এ পে এই করে, এই বিষয়টা যে করেনি, যদি হ্যাঁ আরেকবার এক্সপ্লেন করতে স্যার। আমি আবার বলতেছি, সমস্যা নেই। এটা হলো এই ম্যাথ, এই যে 340 টাকা প্রথমে রিকগনাইজ করছে, সে ধরে নিচ্ছে যে প্রথমে অ্যাভেল করবে না, কিন্তু পরবর্তীতে অ্যাভেল করে ফেলছে, তখন তাকে এই এখানে জার্নাল টার্নাল দিয়ে লাস্ট এন্ট্রি আছে দেখবেন, এই ম্যাথটা, এই ম্যাথটা, এই যে রেভিনিউ ডেবিট করে দিচ্ছে 17 টাকা, এটা হলো এটা। এটা আমি আবার বলি, তাহলে আপনার পেয়েবল বুঝাইছি। একটা বিজনেস প্র্যাকটিসে তার প্রোডাক্টের লিস্টিং প্রাইস হলো 550। লিস্টিং প্রাইস বলতে গায়ের মূল্য, গায়ের মূল্য থেকে আপনি যে মূল্যটা বাদ দিচ্ছেন সেটাকে আমরা বলতেছি ট্রেড ডিসকাউন্ট। এটা কিন্তু ব্যাটে ইফেক্ট আসবে, এবং ব্যাট লর, বাংলাদেশে ব্যাট লর সাথে সেম রিলেশন আছে আর কি। ব্যাটও এটা বাদ দিয়ে হবে, এটা আমরা এই চ্যাপ্টারের ম্যাথে আপনার কিছুক্ষণ পরে আসতেছে। তো 550 টাকা, এটা থেকে আপনি কি করবেন, ট্রেড ডিসকাউন্টটা বাদ দিলেন, যেটা লিস্টিং প্রাইস থেকে বাদ দেওয়ার পরে 500 টাকা আপনি ইনভয়েস করলেন। ইনভয়েস করার কারণে ইনভয়েসের সময় আপনার একটা বিজনেস কন্ডিশন বলা আছে যে যদি, এটা একটা অ্যাজাম্পশন ধরে নিলাম, 10 দিনের মধ্যে পে করে, তাহলে সে 25 টাকা ডিসকাউন্ট পাবে। এটা 10 দিন হতে পারে, 45 ডেজ হতে পারে, 50 ডেজ হতে পারে, আপনার বিজনেস প্র্যাকটিস, আপনার যেরকম আছে, আপনার এগ্রিমেন্ট করা কাস্টমারের সাথে ইনভয়েসে বা আপনি মেনশন করে দিচ্ছেন কন্ডিশন। তাহলে কন্ডিশন হলো কি, যদি 10 দিনের মধ্যে পে করে তাহলে 25 টাকা আপনি ডিসকাউন্ট দিবেন। এখন আপনি কনসিডারিং কাস্টমার উইল অ্যাভেল ডিসকাউন্ট, আপনি প্রিভিয়াস যে আপনার যে কাস্টমার আছে XYZ, এর সাথে তো আপনি অনেক ট্রানজেকশন করছেন, তো তার যে প্রিভিয়াস বিজনেস রেকর্ড, এটা দিয়ে বলতেছে যে সে এই ডিসকাউন্ট অলওয়েজ অ্যাভেল করে। তাহলে যদি এই ডিসকাউন্ট সে অ্যাভেল করে, তাহলে আপনাকে ডে ওয়ানে যখন আপনার জার্নাল দিবেন, তখন এই ডিসকাউন্টটা বাদ দিয়ে জার্নাল দিতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 475, সেলস ক্রেডিট 475, ইনিশিয়াল ডে ওয়ানে ডিসকাউন্ট বাদ দিয়ে দিবেন। দেন পরবর্তীতে এখানে আমি 12 তারিখে বলছি, আপনি ইনিশিয়ালি ডিসকাউন্ট ধরলেন, যদি সে 9 তারিখে পরিশোধ করতো, 9 জুন ধরেন 9 তারিখে পরিশোধ করতো, তাহলে তো কোনো কোশ্চেন ছিল না, তাহলে জার্নাল ইজি ছিল। আপনার ব্যাংকে 475 টাকা আসতো, আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হয়ে যেত 475 টাকা, মানে উইদিন সে টাইমের মধ্যে পে করছে, 9 তারিখের মধ্যে পে করছে, ডিসকাউন্ট পাইতো। তাহলে এখানে ব্যাংকে আপনি 475 টাকা রিসিভ করতেন, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করে দিতেন 475 টাকা, কোনো কোশ্চেন নেই। বাট সে এই ডিসকাউন্টটা অ্যাভেল করে না, আপনি ইনিশিয়ালি ডিসকাউন্ট রিকগনাইজ করে ফেললেন, ডিসকাউন্ট সে অ্যাভেল করে নাই, তাহলে কি হবে, আপনি 500 টাকা পাবেন, 500 টাকা ব্যাংক ডেবিট, এআর হলো ক্রেডিট হবে 475, যেহেতু আগে আপনি 475 ডেবিট করছেন অ্যাকাউন্ট রিসিভেবল কে। আর বাকি যে 25 টাকা বেশি পেলেন, 25 টাকা, এটা অ্যাকচুয়ালি সেলস এর সাথে এন্ট্রি হবে, সেলস ক্রেডিট হয়ে যাবে এখন। মানে সেটেলমেন্টের কারণে যে বেশি কম যেটা হচ্ছে, এটা সেলস এর সাথে অ্যাডজাস্ট হচ্ছে। দেন কনসিডারিং উইল অ্যাভেল ডিসকাউন্ট, উইল নট হবে আর কি। এটাতে আপনি ধরে নিচ্ছেন যে, আগের কেস হলে আমি ধরে নিচ্ছি ইনিশিয়ালি যে সে ডিসকাউন্ট অ্যাভেল করে, আর এই কেসে আমি ধরে নিচ্ছি একবার প্রথমে 1 তারিখে যে সে ডিসকাউন্ট অ্যাভেল করবে না, ডে ওয়ানে আমি ধরে নিচ্ছি ডিসকাউন্ট সে অ্যাভেল করবে না। তাহলে আমি 500 টাকায় সেলস এবং রিসিভেবল কে রিকগনাইজ করে ফেলবো, 500 টাকায় ধরে নিচ্ছি আমি, সে ডিসকাউন্ট অ্যাভেল করবে না। পরবর্তীতে এই কাস্টমারের ক্ষেত্রে উল্টা কেস হয়েছে, সে হলো ডিসকাউন্ট অ্যাভেল করে ফেলছে, 9 তারিখে পে করলো আমাকে। 9 তারিখে এখন পে করার সময় সে তো আমাকে ডিসকাউন্ট বাদ দিয়ে 475 পে করবে, তাহলে ব্যাংকে ডেবিট হবে আমার 475, আমি অ্যাকাউন্ট রিসিভেবল আগে ক্রেডিট করলাম 500, এটাকে ডেবিট করলাম 500, ক্রেডিট করবো 500 দিয়ে, তাহলে বাকি 25 যে গ্যাপ, এটা সেলস এ আমার ডেবিট হবে, মানে সেলস এ কমে যাবে, 25 টাকা আমার সেলস থেকে কমে যাবে। এই সেম জিনিস আমার পার্সেজের ক্ষেত্রে আসবে, সেম জিনিস পার্সেজের ক্ষেত্রে আসবে। পার্সেজের ক্ষেত্রে কিভাবে আসবে, এটা কিন্তু কোশ্চেন, এটা যারা
ঘুমন্ত পাবলিক আছেন, এদেরকে জিজ্ঞেস করা হবে আর কি। হ্যাঁ, নাম ধরে ধরে জিজ্ঞেস করা হবে নিচ থেকে। পরেরটা, এটা হলো আপনারা সলিউশন করবেন, আমি কোশ্চেন বলবো আর আপনারা সলিউশন করবেন, একজন একজন নাম ধরে বলবো। এখন সেম এই কোম্পানির ধরেন আপনি আপনি হলো নিজের কোম্পানি, যিনি বলবেন ওনারই কোম্পানি ধরেন এবিসি লিমিটেড। হ্যাঁ, এটা আপনার কোম্পানি। এখন হলো আপনি পারচেস করছেন, পারচেস গুডস ফ্রম XYZ কত ফর টাকা, এই সেম 500 টাকার কেস, তাহলে বুঝতে সুবিধা হবে। 500 টাকা। এখন 1 তারিখে এটা আপনি ধরে নিলেন যে ইউ উইল অ্যাভেল ডিসকাউন্ট, আপনি ডিসকাউন্ট অ্যাভেল করবেন। হ্যাঁ, এটা আপনি একবারে বিল্ট ইন ধরে নিচ্ছেন। কত টাকা অ্যাভেল করবেন? 25 টাকা। এটা জার্নাল বলবেন। হ্যাঁ, ডে 1 1 তারিখে কি জার্নাল দিবেন? 1 জুলাই, ধরেন 1 জুলাই বললাম কেস, নাম ধরে বলবেন, এটা জার্নাল বলবেন। তানজিলা আক্তার বলেন তো কি জার্নাল দিবেন এটার? পার্সেস সেলস বুঝলে পার্সেস বুঝবেন। তানজিলা আক্তার বলেন। তানজিলা আক্তার নাই, তারপরেরটা বলেন। তাহমিন আর আফরিন বলেন। স্যার পারচেজ গুডস ফ্রম XYZ এটা। হ্যাঁ 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 হ্যাঁ, জার্নাল বলেন। এটা আমি আপনাকে আবার বলি, বাকি যারা আছেন তাদেরকেও কিন্তু এটার সাথে অ্যালাইন হতে হবে। আর কোশ্চেন আছে, আপনি এবিসি লিমিটেড, আপনি নিজেই আপনি পারচেস করলেন গুডস ফ্রম XYZ লিমিটেড থেকে 500 টাকা। জুলাইয়ের 1 তারিখে আপনি ধরে নিলেন যে আপনি 25 টাকা ডিসকাউন্ট অ্যাভেল করবেন। তার এই কন্ডিশন সেম, একই কন্ডিশন। কন্ডিশন হলো কি? কন্ডিশন হলো আপনি যদি 10 দিনের মধ্যে পে করেন তাহলে ডিসকাউন্ট পাবেন কোম্পানি থেকে। কন্ডিশন 25 টাকা ডিসকাউন্ট ইফ ইউ পে উইদিন 10 ডেজ। এটা হলো কন্ডিশন। ঠিক আছে, এখন বলেন এটা কি জার্নাল দিবেন, ফিগার কত আসবে? কোশ্চেন বুঝতে পারছেন? কোশ্চেন জি স্যার, এটা পারচেজড ডেবিট 500 হবে, ক্যাশ ক্রেডিট 25 and accounts payable 475. আচ্ছা। তারপরে আরেকজন বলবেন, এই সজীব সর্দার বলেন তো। আসসালামাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন তো এটা কি হবে? পারচেজ ডেবিট 500, ক্যাশ ডিসকাউন্ট ক্রেডিট হবে হচ্ছে 25, আর অ্যাকাউন্টস পেবেল হচ্ছে 475। আচ্ছা, আমরা কি প্রথম কেজে এখানে এটা করছিলাম? এখানে না স্যার। তাহলে এটা আসবে কেন? স্যার এটা স্যার পার্সেস স্যার হচ্ছে 475 টাকা, আর আর হচ্ছে অ্যাকাউন্ট স্যার আমার হচ্ছে ট্রেড পেয়েবল, যেটা ট্রেড পেয়েবল স্যার 475 টাকা হবে। অ্যাকাউন্ট পেবল Credit, হবে 475, হ্যাঁ, ক্রেডিট হবে 475। জি হ্যাঁ, এটা আপনি বলেন তো কেন হবে, এটা বলেন তো, বুঝাই দেন তো একটু। স্যার। আমার হচ্ছে এখানে স্যার ডিসকাউন্টটা তো স্যার আমার হচ্ছে যে বলাই আছে যে 10 দিনের ভিতরে উনি এটা নিয়ে নিবে, তো ডিসকাউন্ট যখন নিয়ে নেবে ওই ডিসকাউন্টের টাকাটা স্যার আমি এখানে ধরবো না, ডিসকাউন্টের টাকা বাদ দিয়ে আমি স্যার এখানে যে টাকাটার অ্যামাউন্টটা ওইটা স্যার এন্ট্রি করবো। রাইট, হ্যাঁ, আপনি বলছেন এখানে কোশ্চেনে বলছে ইউ উইল অ্যাভেল ডিসকাউন্ট, এটা কিন্তু আপনার ডিসিশন। সেলস এর সময় আপনি কাস্টমারের প্র্যাকটিস দেখতে হয় যে সে কি 10 দিনের মধ্যে, মানে যে টার্মস এন্ড কন্ডিশন, 10 দিন বুঝেন না, মানে টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে সে পে করে কি না, এটা হলো যখন আপনি সেলস করবেন। কারণ কাস্টমারের ডিসিশন তো আপনার উপর ডিপেন্ডস করে না, এটা কাস্টমারের উপর ডিপেন্ডস করে। বাট যখন পারচেস করেন সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ডস করে, আপনি বুঝেন আপনার স্ট্রেংথ কতটুকু আছে, ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি কতটুকু আছে এটা পে করার জন্য। তো এটা আপনি বুঝতেছেন যে আপনি 10 দিনের মধ্যে এটা অ্যাভেল করতে পারবেন। তো আপনি মনে করতেছেন এখানে যে 10 দিনের মধ্যে যদি আপনি পে করেন 25 টাকা ডিসকাউন্ট পাবেন। আপনি আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি অনুসারে আপনি ধরে নিচ্ছেন যে আপনি পারবেন এটা পে করতে, ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন। তাহলে ডিসকাউন্ট বাদ দিয়ে পার্চেস রিকগনাইজ করতে হবে। সেম ভাবে এখন মনে হইলো যে না, আপনি কোনো কারণে ডিফল্টার হলেন, ডিসকাউন্টটা অ্যাভেল করতে পারলেন না, আপনি 10 তারিখে পে করতে পারলেন না, 12 তারিখে পে করলেন। হ্যাঁ, পেইড ইন 12 জুলাই। হ্যাঁ, জুলাইতে আপনি পে করলেন। তাহলে 12 জুলাইতে যদি পে করেন, কত পে করা লাগবে আরেকজন বলবেন। হ্যাঁ, আরেকজন বলবেন, পারভেজ বলবেন, পারভেজ।
পারভেজ বলবেন। স্যার 12 তারিখে যদি এটা পে করতে চায় তাহলে এটা জার্নাল বলেন। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 475 টাকা, হুম, পার্সেল ডেবিট 25 টাকা, আর ক্যাশ ক্রেডিট 500 টাকা। ক্যাশ অর ব্যাংক? হ্যাঁ, ক্যাশ অর ব্যাংক হ্যাঁ, কত? 500 টাকা। হ্যাঁ, 500 টাকা। কেন হয়েছে একটু বুঝিয়ে বলেন তো। স্যার এটা যখন আমি ক্রয় করছি তখন তো এটা মূল্য 500 টাকাই ছিল। আমি যেহেতু ডিসকাউন্টটা নেই না তাহলে আমাকে পুরো 500 টাকাটাই দিতে হবে। আর হ্যাঁ, আমি রাইট। আগে যখন পণ্য ক্রয় করার সময় যখন 25 টাকা কম লিখছি পণ্য ক্রয়ের ওইখানে, তো ওই 25 টাকা ক্রয়ের সাথে যোগ করে দিতে হবে। আর অ্যাকাউন্টস পেয়েবল তো আমি আগে লিখছিলাম যা তাই ওইটাই, মানে যে আগে ওকে, ক্রেডিট ওকে, ডেবিট হয়ে যাবে। ঠিক আছে। এখন উল্টা কেস আরেকজন বলবেন যে 1 তারিখে আপনি ধরে নিছেন মিশালি, জুলাই ইউ অ্যাজিউম দ্যাট ইউ উইল নট অ্যাভেল বেনিফিটস। স্যার ওখানে তো 500 ক্যাশ আর ব্যাংক। হ্যাঁ, 500, সরি, 500 হ্যাঁ 500, ঠিক আছে। হ্যাঁ, বলেন তো। হ্যাঁ, পরেরটাতে আপনি 1 জুলাইতে ধরে নিচ্ছেন যে আপনি ডিসকাউন্টটা অ্যাভেল করতে পারবেন না। হ্যাঁ, তাহলে কি জার্নাল দিবেন? হ্যাঁ, এটা আরেকজন বলবেন, নাম বলবেন, আরেকজন বলবেন। ওসমান বলেন, ওসমান। স্যার এটা পার্সেস হবে 1000, মানে 500 টাকা হুম, ডেবিট, হুম। আর অ্যাকাউন্টস পেয়েবল এটাও 500 টাকা ক্রেডিট হবে, যেহেতু সে অ্যাভেল করতে পারবে না। অ্যাভেল করতে পারবে না, সে ধরে নিচ্ছে। এখন সেটা অ্যাভেল করলো, বাস্তবিক পক্ষে দেখলো সেটা অ্যাভেল করতে পারছে, বুঝতে পারছেন? তাহলে কি হবে? এটা সে ধরে না অ্যাভেল করতে পারলো, মানে 9 তারিখে সে পে করে দিল অ্যাকচুয়ালি, তখন কি জার্নালটা দিবেন? ওসমানে তখন বলেন, ওসমান বলেন। হ্যাঁ, তখন স্যার এখানে অ্যাকাউন্টস পেয়েবল 475 আসবে, 475। আর তারপর এখানে ক্যাশ আর ব্যাংক এখানে 25 টাকা আসবে, আর যে তার এখানে যে পার্চেস করছে পার্চেস ওখানে। আচ্ছা, এখানে হলো 500, 475 না, আমি বলবো, আপনি ঠিক বলছেন, আমি লেখার সময় ভুল লিখছি, এটা 500। হ্যাঁ, এখানে সে অ্যাভেল করতে পারবে না, প্রথমে ধরে নিচ্ছে, পরে সে এটা অ্যাভেল করতে পারছে অ্যাকচুয়ালি ডিসকাউন্টটা, তাহলে সে ক্যাশে পে করবে কত? ক্যাশে পে করবে 500 টাকা। না, আপনি তো সে অ্যাভেল করতে পারছে অ্যাকচুয়ালি 9 তারিখে। আরেকজন বলেন। 475 টাকা। 475 পে করবে। হ্যাঁ, 500 হবে, আর ক্যাশ 475 ক্রেডিট, আর 25 টাকা হচ্ছে স্যার আচ্ছা। পার্চেস 25 টাকা স্যার, আর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল 475 টাকা। পার্সেস ক্রেডিট হবে 25 টাকা, পার্সেস ক্রেডিট হবে, মানে পার্সেসটা কমে যাবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, সে অ্যাভেল করার কারণে পার্সেসটা কমে যাবে। এটার সাথে একমত? সবাই একমত? কারো কোনো মানে ভিন্ন মত আছে কিনা বলেন। স্যার ভিন্ন একটা মত নাই? প্রশ্ন ছিল, জি, বলেন। যখন হচ্ছে এই যে এখানে যে 25 টাকার যে বিষয়টা, এখানে আমরা লিখছি হচ্ছে সেলস আর হচ্ছে পার্চেজ এটা দিয়ে দিচ্ছি, এটা ডিসকাউন্ট ফরফেইটে কেন দিচ্ছি না? এরকম একটা এন্ট্রি আছে যে ডিসকাউন্ট যেটা আমরা অ্যাভেল না করি সেটা ফরফেইটে দিই, এরকম কোনো কিছু হচ্ছে না না, না, স্যার? ডিসকাউন্ট ফরফেটের কোনো এন্ট্রি নাই। এটা হলো আগেই আপনাকে অ্যাজিউম করতে হবে আপনি অ্যাভেল করতেছেন না করতেছেন না, আগেই ধরতে হবে। ফরফিসার এটা ওই আগে ছিল, হয়তো আপনি বইতে করছেন। এটা এই জার্নাল আমরা এতক্ষণ যা করাইছি এটাই আর কি, মানে চেঞ্জ হয়ে গেছে IFRS 15 আসার কারণে। হ্যাঁ, এটা এখন যা শিখছি আমরা এটাই করবো, এর বাইরে আমরা যাইন না, তাইলে ভুল হবে। এই পর্যন্ত আমাদের শেষ। হ্যাঁ, আমরা একটু ব্যাটটা করে তাড়াতাড়ি শেষ করতেছি, এই চ্যাপ্টার সেকেন্ড বার হবে না আলোচনা। এই পর্যন্ত এই যে ডিসকাউন্ট, আপনারা একটু এগুলো প্র্যাকটিস করবেন, ইন্টারেক্টিভ সেলফ টেস্ট গুলো। আমি একটা বড় ম্যাথ দিব এখান থেকে, ইন্টারেক্টিভ থেকে বা সেলফ টেস্ট থেকে একটু ফিগার গুলো চেঞ্জ করে দিব। আচ্ছা, ব্যাটেরটা দেখেন। আচ্ছা, ব্যাটেরটা হলো, ব্যাট বলতে এখানে তো ICW এর বই তো 20% দেওয়া আর কি। হ্যাঁ, ব্যাটের ক্ষেত্রে হাউ ব্যাট ক্যালকুলেটেড, রেজিস্টার্ড, নন রেজিস্টার্ড ট্রেডার, আপনাদের বইতে মনে হয় এত কিছু নাই। আমরা একটু স্লাইডে যাই, 2-3টা স্লাইড আছে মনে হয় এটাতে। ক্রেডিট সেল, অ্যাকাউন্টিং ফর ব্যাট। আচ্ছা, ব্যাটে বলতে প্রথমে আমরা জানি যে ব্যাটটা হলো কি, এটা কি ডিরেক্ট ট্যাক্স না ইনডিরেক্ট ট্যাক্স বলেন তো? স্যার এটা ইনডিরেক্ট ডিরেক্ট ট্যাক্স ট্যাক্স। স্যার, স্যার ইনডিরেক্ট ইনডিরেক্ট। ট্যাক্স। ইনডিরেক্ট, সরি স্যার, আচ্ছা, ইনডিরেক্ট ট্যাক্স। একজন বলছেন ডিরেক্ট ট্যাক্স। কি ডিরেক্ট ট্যাক্স কেন?
আচ্ছা স্যার কে যেন ইনডিরেক্ট কথা হবে স্যার। বলতেছে, হ্যাঁ রবিবারের কথা বলেন না আর কি, হ্যাঁ রবিবার আসতে দেরি আছে। আচ্ছা ইনডিরেক্ট কেন বলেন তো? স্যার এটা এই স্যার যে এইটা এই হচ্ছে অ্যান্সার একটা স্যার পণ্যের সরাসরি উপরে একবার ট্যাক্স নেওয়ার পরে আরেকবার ওইটার উপরে ট্যাক্স নেওয়া হয়, ওইটা হচ্ছে স্যার দুইবার ট্যাক্স করা হয়, ওই জন্য মেবি এটা ইনডিরেক্ট একটা ট্যাক্স। না না না, এটা না এই জন্য স্যার না। এটা হচ্ছে আরেকজন স্যার বলেন তো। স্যার এটা হচ্ছে কি আমরা আগের স্যার যে এই জিনিসটা পেমেন্টে হচ্ছে পে করি ইনডিরেক্ট না, এই ট্যাক্স, একজন যে বলেন, এখানে একজন আমি বলেন, বলার একজন বলেন, একজন বলেন, হ্যাঁ একসাথে সবাই বলেন, স্যার এটা হচ্ছে বলেন। ইনডিরেক্ট ট্যাক্স। এখানে আমি দিতে বাধ্য, আমি যখন কোনো একটা পণ্য কনজিউম করব সাথে সাথে আমাকে ওই পণ্যটার জন্য আমাকে ট্যাক্স দেওয়া লাগতেছে। এক্ষেত্রে কিন্তু ট্যাক্স আমি সরাসরি গভর্নমেন্টকে দিচ্ছি না, যখন পারচেজ করছি অটোমেটিক টাকাটা দিয়ে দেওয়া লাগতেছে। না না এরকম হয়, আপনি বলছেন ঠিক আছে, সবারটা ঠিক আছে। আমরা একটু এটা শেষ করার চেষ্টা করি। এখানে দেখেন, সরকারকে আমরা ডিরেক্ট পে করি না এই জন্য। না না ডিরেক্ট পে নেই, এটা হলো অ্যাকচুয়ালি ইনডিরেক্ট বলতে আলটিমেট, মানে এটা শিফটিং ওকে করা যায়। স্যার এই মেন কনসেপ্ট হলো শিফটিং করা যায়। কিভাবে শিফটিং করা যায় আমি একটা এক্সাম্পল স্যার দিচ্ছি। এখানে মালিক আপনারা একটু মিউট টাকাটা করেন, আপনারা একটু মিউট করেন, আপনি মিউট করেন, হ্যাঁ আমি বলি। এটা শিফটিং করা যায়। শিফটিং এর কনসেপ্টটা কিভাবে? ধরেন একজন এবিসি কোম্পানি, সে ইম্পোর্ট করলো প্রোডাক্ট। এবিসি হলো সে কি ইম্পোর্ট করলো 100 টাকার প্রোডাক্ট, হ্যাঁ ইম্পোর্ট স্টেজে সে 15% ভ্যাট দিয়ে আসলো। যদি আমি ট্রেডারে বলি তাকে, এবিসি ইম্পোর্ট করলো বলতে এবিসি ট্রেডারে ধরি। কোম্পানি ম্যানুফ্যাকচারিং হলো আরেক ইস্যু, এটা ভ্যাটের সিলেবাসে, যদি এটা এখানে না। আমরা ওভারভিউর জন্য, জার্নালের জন্য আমরা বুঝি আর কি, হ্যাঁ। এবিসি ট্রেডার সে ইম্পোর্ট করলো 100 টাকার প্রোডাক্ট, তাহলে 15 টাকা হলে ভ্যাট দিয়ে আসে এবং এটার উপরে এটিও দেয়। এটি দেয় 5%। এখন এটা এই বাজেটে চেঞ্জ হয়ে 7.5% হয়ে গেছে। আমরা এটিতে যাচ্ছি না, আমরা শুধু ব্যাটে থাকতেছি। তো এটিও একটা ব্যাট, মানে অ্যাডভান্স ট্যাক্স বলতেছে ব্যাটের লত, এটা একটা ব্যাট কাস্টমারের কাছ থেকে অগ্রিম নিয়ে নেয়। সো 7.5-এ ভুলে যান না, ওইটাও ব্যাট। 15% ব্যাট নিয়ে নেয় ধরেন এটা, তাহলে সে 15 টাকা নিয়ে নিচ্ছে ওই ইম্পোর্ট স্টেজে। কার কাছ থেকে? এবিসি ট্রেডার। এখন এবিসি ট্রেডার সে বিক্রি করলো, এবিসি সেল টু, ধরেন আপনার রায়হান এন্ড কোম, হ্যাঁ আপনাদের একজন নাম রায়হান, রায়হান ট্রেডারের কাছে সেল করলো, রায়হান ট্রেডার। তো রায়হান ট্রেডারের কাছে কততে সেল করলো? 120-তে সেল করলো এই প্রোডাক্টটা ধরেন, বা 120 না 150-তে ধরেন সেল করলো। তাহলে 150-তে সেল করার সময় সেও ধরেন 15% হলো ব্যাটে সেল করে। তাহলে এবিসি কি করে? এবিসি 150 টাকার উপরে এই যে 15% দিয়ে সে অ্যাকচুয়ালি 22 টাকা 50 পয়সা ভ্যাট অ্যাড করে। 150 টাকা প্রোডাক্টের প্রাইস, 22 টাকা 50 পয়সা অ্যাড করে, ইনভয়েস করা হলো 172 টাকা। যখন এবিসি মাস শেষে রিটার্ন দেয়, সে কি করে? এবিসি মাস শেষে রিটার্ন দেওয়ার সময় এই যে ইম্পোর্ট স্টেজে যে 15 টাকা দিয়ে আসছে ব্যাট, এটা অ্যাকচুয়ালি মাইনাস করবে। এটা মাইনাস করে গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিবে 7.5 টাকা। এখানে ইম্পোর্ট স্টেজে গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে 15 টাকা। আলটিমেটলি দেখেন এখানে 22 টাকা 50 পয়সা হয় দুইটা মিলে। দেন এবিসি আবার বিক্রি করে এন্ড কাস্টমারের কাছে, হ্যাঁ এটা হলো রিবেট মেকানিজমে। যখন রিবেট নেয় না তখন কিন্তু আলাদা ইস্যু, যখন রিবেট পায় না। আমি ধরে নিচ্ছি যে 15% স্ট্যান্ডার্ড রেটে আপনারা ব্যাটের ক্লাস যখন করেন তখন বুঝবেন আর কি। স্ট্যান্ডার্ড রেটে যখন সেল করে তখন রিবেট পায়। এবিসি ইন কাস্টমারের কাছে সেল করে ধরেন 200 টাকা। এটা আমার জাস্ট শুধু প্রসেস বোঝার জন্য শিখতেছি, এটা কি প্রসেসে হয়। 15%, তাহলে সে অ্যাকচুয়ালি এটার উপরে ভ্যাট আসবে কত? 30 টাকা। এই মানে এন্ড কাস্টমার ধরেন আমি এই প্রোডাক্টটা কিনলাম বা আপনি কিনলেন, আপনার কাছে অ্যাকচুয়ালি প্রোডাক্টটার ভ্যালু নিতেছে 230 টাকা, আপনার কাছে প্রোডাক্টের ভ্যালু নিতেছে। তাহলে এবিসি কি করবে? স্যার এবিসি এন্ড কাস্টমারের কাছে বিক্রি করে না, এবিসি হবে না, এটা রায়হান হবে, রায়হানের কাছে বিক্রি করছে। রায়হান, হ্যাঁ রায়হান ট্রেডার্স রায়হান ট্রেডার্স ইন কাস্টমার কাছে বিক্রি করে সে 230 টাকা। সে গভর্নমেন্টকে দিবে কত টাকা? গভর্নমেন্টকে দিবে 30 টাকা, প্লাস হলো তার আগের যে 22 টাকা 50 পয়সা তার ইনভয়েসে ভ্যাট অ্যাড ছিল, সেটা মাইনাস করে গভর্নমেন্টকে 7.5 টাকা নেট জমা দিবে। আলটিমেট দেখেন, আলটিমেট যদি আপনি প্লাস করেন, আলটিমেট প্লাস করলে আমার কাছে আসে কত? আলটিমেট প্লাস করলে 30 টাকা। এই যে 30 টাকা আপনার এই যে এন্ড কাস্টমার দিচ্ছে, এন্ড কাস্টমার যেটা দিচ্ছে এটাই বিভিন্ন লেয়ারে জমা হচ্ছে, বিভিন্ন লেয়ারে। প্রথমে ইম্পোর্ট স্টেজে গভর্নমেন্ট 15 টাকা নিয়ে নিল, দেন এবিসি সে রায়হানের কাছে বিক্রি করলো 150 টাকাতে। এটা 22 টাকা 50 পয়সা তার সেলের উপরে ভ্যাট আসার কথা। যখন সে মাস শেষে রিটার্ন দিবে, সে যদি রিবেট পায়, বুকস অফ অ্যাকাউন্টস ঠিকভাবে রাখে, সব কমপ্লায়েন্স রাখে, 15% সেল করে। ব্যাটের রিবেট পাওয়ার একটা মেন কন্ডিশন হলো আপনাকে আউটপুট সেলটা 15 হইতে হবে। আপনি যদি ট্রেডার হিসাবে আবার ওই যে 7.5% ব্যাটে সেল করেন, তাহলে কিন্তু আপনি আবার রিবেট পাবেন না। এটা ব্যাটের মেন প্রিন্সিপাল আর কি, ওইটা আপনারা ব্যাটের চ্যাপ্টারে হয়তো জানবেন আর কি। তো সে 15%-এ যখন সেল করে সে রিবেট পাওয়ার যোগ্য আর কি। ধরেন সব বুকস অফ অ্যাকাউন্টস রাখছে, রিবেট পায়।
তাহলে সে নেট অফ করে 7.5 টাকা জমা দিবে গভর্নমেন্ট ট্রেজারিতে। আবার রায়হান যখন হলো সেল করে এন্ড কাস্টমারের কাছে 200 টাকা, 30 টাকা তার সেলস ব্যাট আউটপুট ব্যাট, আগের স্টেজে 22 টাকা 5 পয়সা সেটা অ্যাডজাস্ট করে 7.5 টাকা জমা দিবে। টোটাল আলটিমেটলি 30 টাকা গভর্নমেন্ট ব্যাট পায়, 30 টাকায় পাচ্ছে। এটা এক আলটিমেট বিয়ার করে এন্ড কাস্টমার। তো এই যে এবিসি যেটা দিচ্ছে, এবিসি শিফটিং করে কার কাছে? রায়হানের কাছে। রায়হান শিফটিং করে কার কাছে? এন্ড কাস্টমারে, আমার মতো আপনার মতো পাবলিকের কাছে। তো এই জন্য এটাকে বলতেছে ইনডিরেক্ট ট্যাক্স আর কি। ডিরেক্টলি এবিসির উপরে পড়ে না, এটা পড়ে সেই এন্ড কাস্টমারের উপর। আচ্ছা, এটার পরে হলে আমরা যদি যাই, কি কোশ্চেন আছে কোনো? স্যার বুঝি নাই স্যার। বুঝেন নাই? না স্যার। এই ব্যাটটা কি স্যার শিফট করে সেজন্য কি স্যার এটাকে ইনডাইরেক্ট ট্যাক্স বলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই। এটা কি আপনাদের হলো এই ব্যাটারি এটা পড়ায় নাই, এই মেকানিজম পড়ায় নাই, ব্যাট এখনো ব্যাটে পড়ানো স্যার হয়নি? এটা পড়ানো হয়েছে স্যার, ব্যাট করছে এটা পড়ায় ফেলছে। পড়ায় বলছে? তো তাহলে যারা জি বলতেছে স্যার, যে বুঝে না, ওনারা কি অনেকে স্যার ব্যাট মনে হয় নেয় নাই। কোর্সটা করা ও হয়নি আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আবার বলি তাহলে, একটু আস্তে বলি। আমি তো মনে করছি এটা আপনাদের আলোচনা হয়ে গেছে। এটা বুঝেন, এটা যখন একটা স্ট্যান্ডার্ড মেকানিজম চলে, এটা অনেক আরো অনেক ইস্যু আছে, এটা আমি জাস্ট আপনাদের বোঝার জন্য বললাম, সিম্পল। ধরেন এবিসি ট্রেডার, আপনি এখানে একজনের নাম এবিসি, সে একটা প্রোডাক্ট ইম্পোর্ট করে নিয়ে আসলো 100 টাকায়। ইম্পোর্ট স্টেজে সে 15 টাকা ভ্যাট দিয়ে আসলো। তাহলে এটা গভর্নমেন্ট তাকে চট্টগ্রাম পোর্টে তার কাছ থেকে 15 টাকা নিয়ে নিচ্ছে গভর্নমেন্ট। এই যখন বিল অফ এন্ট্রি হয়, মাল খালাস করে, তখনই নিয়ে নিচ্ছে। দেন হলো এবিসি কি করলো? রায়হান ট্রেডারের কাছে প্রোডাক্টটা সেল করলো, 15% ভ্যাট অ্যাড করে, 150 টাকা প্রোডাক্টের প্রাইস, 15% ভ্যাট অ্যাড করলো, 22 টাকা 50 পয়সা। তাহলে রায়হানের কাছে যখন ইনভয়েস, রায়হান ধরেন আপনাদের এখানে আরেকজন, এবিসি একজন, রায়হান একজন, তাহলে রায়হানের কাছে আপনি ইনভয়েসটা দিবেন কত? 172 টাকা 5 পয়সা। 172 টাকা 5 পয়সা দিবেন। দেওয়ার পরে আপনি যখন এই যে রায়হান মাস শেষে রিটার্নটা দিবেন, মাস শেষে রিটার্নটা দেওয়ার সময় গভর্নমেন্টের ট্রেজারিতে আপনি তো এই রায়হানের কাছ থেকে 172 টাকায় কালেকশন করবেন রায়হানের কাছ থেকে। কিন্তু 172 টাকা কালেকশন করে গভর্নমেন্টের ট্রেজারিতে তো আপনি ভ্যাট 22 টাকা দিবেন না, কারণ ইম্পোর্ট স্টেজে আপনি যে ইম্পোর্ট করার সময় অলরেডি অ্যাডভান্স আপনি গভর্নমেন্টকে দিয়ে আসছেন 15 টাকা। এই চিটং পোর্টে যখন আপনি মাল আনছেন, তখন 15 টাকা গভর্নমেন্টকে আপনি দিয়ে আসছেন। তো এই 15 টাকা আপনার নেট অফ হবে। এই 22 টাকা 5 পয়সা থেকে আপনি যদি বুকস অফ অ্যাকাউন্টস ঠিকভাবে রাখেন, ল আপনাকে বলছে আপনি এটা নেট অফ করতে পারবেন। তো এই 15 টাকা আপনি নেট অফ করবেন, 22 টাকা 5 পয়সা থেকে 15 টাকা আপনি বাদ দিবেন, বাদ দিয়ে আপনি ডিপোজিট করবেন এই 7.5 টাকা গভর্নমেন্টের ট্রেজারিতে ডিপোজিট করলেন। সেম ভাবে রায়হান আবার কি করলো? রায়হান ধরেন আরেকজনের কাছে বিক্রি করলো, এন্ড কাস্টমার মানে আমি, একবারে যারা কনজিউমার, আমি আপনার মতো লোকের কাছে বিক্রি করলো। সে কি করলো? 200 টাকায় প্রোডাক্টটা বিক্রি করলো, সাথে 15% ভ্যাট অ্যাড করে 30 টাকা ভ্যাট আসে, টোটাল 230 টাকা আমি আপনার কাছ থেকে 230 টাকা অ্যাকচুয়ালি সে কালেক্ট করে নিবে। কালেক্ট করে সে কি করবে? সে তো গভর্নমেন্ট ট্রেজারিতে 30 টাকা যে ভ্যাট বাবদ নিছে, 30 টাকা কিন্তু সে অ্যাকচুয়ালি জমা দিবে না, কারণ সে অলরেডি এই যে রায়হানকে হলো সে 22 টাকা 5 পয়সা ভ্যাট বাবদ দিছে। রায়হান তো এটা গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিছে। রায়হান কিভাবে জমা দিছে গভর্নমেন্ট ট্রেজারিতে? এটা সে চালান করে মাস শেষে দিছে, আর সে 15 টাকা হলো সে ইম্পোর্ট স্টেজে রায়হান দিয়ে আসছে অলরেডি। তাহলে রায়হান এই যে 22 টাকা 50 পয়সা যেটা দিছে, এটা সে শিফটিং করলো কার কাছ থেকে? শিফটিং করলো অ্যাকচুয়ালি সে, সরি রায়হান না, এবিসি দিয়ে আসছে অ্যাকচুয়ালি। এবিসি গভর্নমেন্টের ট্রেজারিতে ইম্পোর্ট স্টেজে 15 টাকা দিচ্ছে, মাস শেষে দিচ্ছে হলো 7.5 টাকা, টোটাল 22 টাকা 5 পয়সা। এবিসি কার কাছে শিফট করছে? এই টাকা রায়হানের কাছে শিফট করছে ইনভয়েস দিয়ে। তাহলে রায়হান আবার যখন ইন কাস্টমার কাছে সেল করছে 30 টাকা ভ্যাট এড করে, আপনার কাছে আমার কাছ থেকে সে ভ্যাট কিন্তু 30 টাকায় কালেক্ট করবে, মানে 230 টাকায় কালেক্ট করবে। সে গভর্নমেন্টের ট্রেজারিতে কিন্তু 30 টাকা দিবে না, কারণ অলরেডি এই যে রায়হান থেকে পার্চেস করার সময় 22 টাকা 5 পয়সার ইনভয়েস অলরেডি এটা গভর্নমেন্টের ট্রেজারিতে জমা হয়ে গেছে, রায়হানের বাবদে বলেন, এবিসির বাবদে বলেন, মানে এটা একটা পয়েন্টে 22 টাকা 50 পয়সা অলরেডি গভর্নমেন্টের পকেটে চলে গেছে। তো রায়হান আর জমা দিবে অ্যাকচুয়ালি এই 30 টাকা থেকে এই 22 টাকা 50 পয়সা মাইনাস করে 7.5 টাকা গভর্নমেন্টের ট্রেজারিতে দিবে। তো আলটিমেট গভর্নমেন্ট পাওয়ার কথা কত? গভর্নমেন্ট পাওয়ার কথা 30 টাকা। এই যে 200 টাকা গভর্নমেন্ট অ্যাকচুয়ালি ভ্যাট পাবেন যেই কনজিউমারের প্রাইস, এই কনজিউমার প্রাইসের উপর 15% আলটিমেটলি এটা দিয়ে দিছে। কে দিয়ে দিছে? যে বিভিন্ন পয়েন্টে দেওয়া হয়ে গেছে গভর্নমেন্টের ট্রেজারিতে। সো গভর্নমেন্ট দেখেন নেট অফ করলে আলটিমেটলি 30 টাকায় পায়। 30 টাকা বিভিন্ন পার্সেন্ট মানে ডিপোজিট করছে, নট রায়হান একা ডিপোজিট করছে। এবিসি ইম্পোর্ট স্টেজে 15 টাকা ডিপোজিট করছে, দেন এবিসি সেলস করার সময় মাস শেষে 7.5 টাকা ডিপোজিট করছে, রায়হান আবার সেল করার পরে 7.5 টাকা ডিপোজিট করছে নেট অফ করে ক্যালকুলেশন করে। আলটিমেট গভর্নমেন্ট 30 টাকা পাওয়ার কথা 30 টাকা পেয়ে গেছে। এখন কোশ্চেন আছে কিনা বলে? স্যার এখানে কি গভর্নমেন্ট তাহলে কনজিউমারের থেকেই পুরো টাকাটা নিচ্ছে? হ্যাঁ, গভর্নমেন্ট তো কনজিউমার, আলটিমেটলি ভ্যাট হলো কনজিউমার দেয়, এবং এই জন্য বাংলাদেশে বলে যে
আপনি ব্যাট কিন্তু একজন ভিক্ষুকও ব্যাট দেয়, কারণ সে প্রোডাক্ট কিনে, সে প্রোডাক্টের উপর ব্যাট আছে। যে সিগারেট খায় তার উপর তো হিউজ, আপনি মোবাইলে কথা বলেন এখানে আছে। সো এটা ব্যাট তো সবাই দিচ্ছে এবং ইন কাস্টমারই দিচ্ছে। এটা শিফটিং হচ্ছে একজনের কাছ থেকে আরেকজনের কাছ থেকে, শিফটিং হচ্ছে, আলটিমেটলি এন্ড কাস্টমার এই ব্যাট বিয়ার করে। ঠিক আছে, এখানে এই জন্য বিষয়টা আপনার হলো ব্যাটের রেট বাড়লে আর এটা মানে কনজিউমারের উপর আর কি বোঝাটা বাড়ে। বলেন কি বলতেছিলেন, বলেন। তার যে মানে ইম্পোর্ট করার সময় যে ভ্যাটটা দিচ্ছে সে ভ্যাটটা সে পণ্যের সাথে অ্যাড করে এরপরে পণ্যের যে সাথে, হ্যাঁ পণ্যের সাথে অ্যাড করে না, সেটা হলো সে যখন সেল করে সেল ভ্যাটের সাথে অ্যাডজাস্ট করে। এই যে সেল করার সময় তার ভ্যাট হলো 22 টাকা 50 পয়সা, মাস শেষে যখন সে রিটার্ন দিবে এই সেল ভ্যাট 22 টাকা 50 পয়সা, আর আগের যে 15 টাকা আছে সেটা অ্যাডজাস্ট করে বাকি টাকা নেট অফ টাকা সে ডিপোজিট করে গভর্নমেন্ট এজেন্টে। না হলে তো আপনার গভর্নমেন্ট কত টাকা পায়? আপনি যদি এটা নেট অফ না করে গভর্নমেন্ট কত টাকা পায়? গভর্নমেন্ট এখানে 15 টাকা পাবে, এখানে তো সে ভ্যাট এড করছে, এটাই যদি সে 22 টাকা জমা দেয়, এটা দেখেন 22 টাকা, এখানে সে সেল করতেছে 30 টাকা, এখানে সে গভর্নমেন্ট তো আপনার প্রোডাক্টের প্রাইস হিসেবে ভ্যাটের প্রাইস বেশি হয়ে যাবে, বুঝছেন? যদি হলো নেট অফ এর জি মেকানিজম না থাকতো তাহলে গভর্নমেন্ট তো তাহলে 67 টাকা পাইতো যদি নেট অফ না থাকতো। আলটিমেট ইফেক্টটা হবে এই প্রোডাক্টের উপরে, নেট যে কনজিউমার প্রাইস 15% 30 টাকা, 30 টাকা ডিফারেন্ট পয়েন্টে পাচ্ছে। মানে ডিপোজিটটা এক এক ব্যক্তি করছে, কিন্তু আলটিমেট বিয়ার কিন্তু কনজিউমারে বিয়ার করে। এটা হলো শিফটিং হচ্ছে, মানে একজনের পকেট থেকে আরেকজনের টাকা গিয়ে বিভিন্ন জন হলো দিচ্ছে আর কি। এটা হলো রেগুলার স্ট্যান্ডার্ডে, আপনি যদি কমপ্লায়েন্স না করেন আলাদা ইস্যু। ঠিক আছে, স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। জি বলেন। স্যার এবিসি যদি স্যার 15 টাকাই ভ্যাট নেয় তাহলে আর রায়হানও যদি 15 টাকাই ভ্যাট নেয়, সেক্ষেত্রে কি গভর্নমেন্ট 30 টাকাই পাবে নাকি স্যার 15 টাকাটাই এক্সাক্ট থাকবে? না, এখানে আপনি তো ভ্যালুর উপরে হবে, আপনি কত টাকায় সেল করবেন তার উপরে, আপনি সেল করবেন কত। স্যার 150 টাকা সেল করলো কিন্তু 15%ই ভ্যাট রাখলো, হ্যাঁ তো 15% তো 22 টাকাই আসে। স্যার সরি স্যার 150 টাকায় বিক্রি করলো কিন্তু 15% ভ্যাট না রেখে উনি 150 টাকার হিসাবে মানে যত টাকা হইলে 15 টাকা হয় অতই রাখলো, 10%। কি 10% কি আপনি রাখতে পারবেন? ব্যাটের রেট ফিক্স করা আছে না প্রোডাক্ট ওয়াইজ, কোন প্রোডাক্টে 15, কোন প্রোডাক্টে 5, ওই টিস্যু পেপার টেপার। উপরেও নিতে পারবে না, 15%। আপনি এত ফিক্স করা প্রোডাক্ট ওয়াইজ, এটা তো আপনি বেশি নিতে পারবেন না কম নিতে পারবেন না। ঠিক আছে, নর্মাল ধন্যবাদ। প্রসেসে 15%, আপনি কম নিতে পারবেন। ট্রেডার হলে এটা এটা ব্যাটের চ্যাপ্টার আলোচনা হবে, এখানে করতে গেলে মানে প্যাচ গোছ লেগে যাবে, এটার অবজেক্টিভ এটা না আর কি, বুঝতে স্যার পারছেন? এটাই জানা ছিল স্যার, কমানো যায় কিনা বাড়ানো যায় কিনা? না না, কমানো বাড়ানো যায়, বাড়ানো যায় না, বাড়ানো যায় বলতে কি, ধরেন আপনার একটা সার্ভিসে রিডিউস রেট 10% ভ্যাট ট্রেডিং স্টেজে, ধরেন আপনি একজন এই যে ট্রেডার বলছি, আপনি ট্রেডার মাল ইম্পোর্ট করে নিয়ে এসে আপনি ট্রেডার হিসাবে সেল করেন, আপনার জন্য ভ্যাট কিন্তু 7.5, এজ এ ট্রেডার ভ্যাট 7.5। কিন্তু 7.5 যদি আপনি ভ্যাট আউটপুট সেল করেন তাহলে আপনি কি হবে, আপনি রিবেটটা পাবেন না, এই 15 টাকা অ্যাডজাস্ট করতে পারবেন না। মানে ভ্যাটের একটা মেন কন্ডিশন হলো সেলস এর সময় যদি ভ্যাট 15% না হয় তাহলে আগের স্টেজে যে ভ্যাট দেওয়া আছে এটা অ্যাডজাস্ট করা যাবে না। এই যে নেট অফ যে করছেন এই নেট অফ করতে পারবেন না, নেট অফ করার কোনো সুযোগ নাই। এই জন্য স্ট্যান্ডার্ড যে মেকানিজম আমি এটা দেখাইছি, ধরেন এই যদি স্যার এই মেকানিজমে না গিয়ে, এটা কি স্যার 7.5 ধরে তাহলে স্যার হ্যাঁ 15%? তখন এই যে ধরেন এই কেসে রায়হান, ধরেন রায়হান 15% না করে রায়হান ধরেন 7.5% সেল করতো, হ্যাঁ এটা তাহলে ব্যাটার ক্লাস হয়ে যাচ্ছে, বুঝছেন, অ্যাকাউন্টিং ক্লাস রেখা। আচ্ছা, এই 7.5% যদি সে সেল করতো তাহলে সে আর আগের যে স্টেজে যে ভ্যাট দিচ্ছে 15 টাকা চিটং পোর্টে, সেটা সে অ্যাডজাস্ট করতে পারবে না। এই যে এখানে যে নেট অফার মেকানিজম হবে না, এখানে ডাইরেক্ট সে 11 টাকা ডিপোজিট করে দিতে হবে, বুঝতে পারছেন? 15% সেল না করলে আপনি আগের স্টেজে অ্যাডজাস্ট করতে পারবেন না, এটা আপনার পকেট থেকে দিয়ে দিতে হবে। এটা ব্যাটে আলোচনা হবে আপনাদের, স্যার এটা কি ব্যাড রুল? ব্যাট লতেই বলা এগুলো, হ্যাঁ ব্যাটের প্রিন্সিপাল ল এগুলো, হ্যাঁ। আচ্ছা স্যার, ব্যাস, ওইটা কি আমরা ওই টেট ডিসকাউন্টের পর কি ব্যাটটা ক্যালকুলেশন করবো না স্যার? ট্রেড ডিসকাউন্টের পরে আমরা ওটা আলোচনা করতেছিলাম আজকে, কিন্তু 8টা 51 বেজে গেছে, আপনাদের পরে ক্লাস আছে। আর 9টায় তো আবার ক্লাস আছে। হ্যাঁ, তো আমরা ব্যাটটা একটু নেক্সট ক্লাসে আলোচনা করব। ব্যাটের এখানে আমি স্লাইডটা দিয়ে দেই, বেটার আপনারা পড়েন, আমি কোশ্চেন করি, এটা আপনাদের আবার পরে আরেকটা কোশ্চেন দিব ব্যাটের, এটা আপনাদের বোনাস কোশ্চেন আর কি। যদি যারা পারেন ব্যাটের বেশি দিব না, ব্যাটের 3-4টা কোশ্চেন দিব। এই যতটুকু আলোচনা হয়েছে এটা অবশ্যই অ্যাকাউন্টিং এর পার্ট না, জার্নাল পারপাস এখানে দিছে যে ব্যাট থাকলে আপনি জার্নালটা কিভাবে দিবেন, বুঝতে পারছেন? ব্যাটে জার্নালটা কিভাবে দিবেন। তো এটা হয়তো 5 মিনিট বা 10 মিনিটের কাজ ক্লাস ছিল, এটা আমরা নেক্সট ক্লাস থেকে এখান থেকে কন্টিনিউ করব, এই যে ব্যাট থেকে।
আচ্ছা স্যার, ঠিক আছে ডিসকাউন্ট হুম। মানে সেটেলমেন্ট ডিসকাউন্ট কি দেওয়ার আগে বা পরে এটা কি ভ্যাটের কোনো কম বেশি হবে নাকি? সেটেলমেন্ট না, ডিসকাউন্ট সেটেলমেন্ট ডিসকাউন্টের সাথে ওইটা আবার আলাদা ইস্যু আছে, এখানে ক্রেডিট নোট ইস্যু করতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, ব্যাটের ইস্যু হবে, এখানে ব্যাট চেঞ্জ হবে না, ব্যাট আপনার ওই আপনি আগেরটাই থাকবে। সেটেলমেন্ট ডিসকাউন্ট দিবেন না দিবেন এখানে একটু ইস্যু আছে, এটাই আপনাদের দেখাবে এটার সাথে, এটা আমি রেখে দিচ্ছি, তাহলে আপনাদের এখান থেকে আমি কন্টিনিউ করতে পারবো, এটা এখান থেকে আর কন্টিনিউ। স্যার জি আরেকটা বল। ইস্যু হয়েছে, যেমন হয়েছে ওই ব্যাড ডেবিট যেটা হয়ে থাকে রিসিভেবল থেকে, ওই আমরা হ্যাঁ, সেলস এর পর যেমন হয়ে থাকে ওইটা কি ওরকম আবার ব্যাডটা কি ওখানে আমরা মানে কমাইতে পারবো কিনা? সেলস এর উপরে হয়ে থাকে, হ্যাঁ ব্যাটটা কমাবেন, তবে একটা প্রসেস আছে আপনাদের, ব্যাটটা ডাইরেক্ট কমাইতে পারা যায় না আর কি। ওই যে ব্যাটটা রিসিভেবলের টাকাটা আমি তার কাছে একটা বিল পেমেন্ট করলাম, কিন্তু সেই হ্যাঁ হ্যাঁ টাকাটা হ্যাঁ দিয়ে আমি বলি বুঝতে পারছি আপনার কোশ্চেন, বুঝতে পারছি, এগুলা এখানে আছে, হ্যাঁ সবগুলাই আছে, এটা আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে করব। ব্যাটটা হলো কমাইতে পারবেন না, ব্যাটটা কমানোর ওয়ে হলো ক্রেডিট নোট ইস্যু করতে হবে, ক্রেডিট নোট ইস্যু করে কমাইতে পারবেন আর কি, এটা প্রসেস আছে আর কি, বুকস এর একটা প্রসেস আছে, তো এটাও দিকে বলা আছে আপনাদের বইতে, আপনারা যারা একটু পড়াশোনা একটু বেশি করেন ওনারা দেখে নিতে পারেন, এই যে এখানে বলা আছে বইতে, তো একটু দেখে নিতে পারেন, আমি আলোচনা করব এখান থেকে, আলোচনা করবো আবার এখান থেকে শুরু করবো, অল্প কয়েকটা আছে আর কি, দুই দুই পাতা আছে ম্যাটার অল্প করতে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট হলো ক্লাসের আগে আরেকটা অ্যাসাইনমেন্ট দিব, কয়টা কোশ্চেন দিবে আপনাদের একটু বলেন তো, এমসিকিউ? বেশি কোশ্চেন হলে মানে আপনাদের কষ্ট হয়ে যায়। স্যার বেশি হলে সমস্যা হয়েছে, বেশি হলে ভালো হয় স্যার, আমাদের প্রিপারেশন একটু ভালো হয়। 50টা করে করেন স্যার। স্যার বেশি 30 সমস্যা হবে স্যার 60টা দিলে। স্যার বেশি হ্যাঁ হলে বেশি ভালো দেন, হয় স্যার, কারণ আমাদের বেশি যদি হলেই ভুল ভালো হয় হয়। তারপর আমাদের কোশ্চেন সম্পর্কে একটু ধারণাটা থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই রকমই 30-35টাই করি আর কি, হ্যাঁ 30-35টাই করি কোশ্চেন, এগুলো করতে গেলে ওই যে ইস্যুটা হলো আপনার এটা চেক দেওয়া, এটা চেক করতে গেলে সেটিং করা একটু ঝামেলা, সেটিং করতে হয় আর কি, সেটিং করতে গেলে অনেক টাইম লাগে, হিউজ টাইম। আপনার ধরেন আপনার এখানে রেডি পান, কিন্তু আমার এটা ব্যাকএন্ডে কাজ করা লাগে, 2-3 ঘন্টা কাজ করে আর কি, তারপরে যে কাজ করে ও করার পরে আমি আবার রিভিউ দিই, এরকম টাইম লাগে, এটা ওই দেখছেন না যে বললাম না যে আপনার ঠিক করতে যায় আবার বাদ দিয়ে দিচ্ছে আর কি একটা, এরকম হয় আর কি। তো ঠিক আছে, আমরা মনে হয় এবার এরকমই রাখি, 30-35টাই করি, পরে ইয়ে হবে। ইকুয়েশন নিয়ে তো আপনাদের কোশ্চেন নাই, ইকুয়েশন শেষ, ঠিক আছে? জি স্যার। ইকুয়েশন নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে ওইটা আমাদের পার্সোনালি করবেন, আর এই চ্যাপ্টারটা কালকে নেক্সট ইয়েতে শেষ হয়ে যাবে, এরপরে আমরা চ্যাপ্টার 6-এ যাব। স্যার আর আমি আমাদের স্লাইড ওই গুলা কোথা থেকে পাবো? ওই যে স্লাইড কোনটা যেগুলো থাকে, এই যে স্লাইড গুলা যেগুলো স্লাইড কি দেখেন, আপনাদের স্লাইড কি দেয় নাই আপনাদের? পাইতেছি না তো স্যার। আচ্ছা আমি মেলে দিয়ে দিব তাহলে, আপনাদের ওই যে মেল যেটা আছে ওইখানে আমি দিয়ে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার।